অন্তু যখন উঠে চলে আসছিল তখন পেছনে থেকে রৌফ রসিক সুরে জিজ্ঞেস করে ওঠে, জয় আমিরকে মৃত্যুদণ্ড দিতে পারব না। তার বদলে কি শাস্তি দেবার অনুমতি দেবেন আপনি? অন্তু দরজা চেপে ধরে পেছনে ফিরে তাকায়, যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারের সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন গভীর কালকুঠুরিখানা যেন তার বসবাসের জায়গা হয়, এবং সেখানে থাকবে না কোনো পরিচিতদের সঙ্গে সাক্ষাতের সুযোগ। সে বন্দিত্বের অন্ধকারকে ভয় পায়, সে আইনকে বড্ড ভয় পায়। এটা জয় আমিরের হিসেব গেল। আর হামজা পাটোয়ারি সাহেবেরটা? অন্তু হেসে বলল, এটা সময় বলবে। বেরিয়ে আসতে আসতে অন্তু মনে মনে বলল, নেশাগ্রস্ত এক অন্ধপঙ্গু তার হাতের লাঠি হারিয়ে কতটা দিশেহারা হয়ে পড়ে আপনি জানেন না, রৌফ সাহেব। আর যদি সেই লাঠি হয় তার বড় ভালোবাসার ধন, সেই দিশেহারা বুড়ো শেয়ালকে আমি আইনের হাতে তুলে দিয়ে হাতছাড়া করব না। তার সঙ্গে কত হিসেব বাকি আমার। সুযোগ পেলে তার জন্য কারাগার আমি তৈরি করব আমার হাতে। জয়কে দেখে রাবেয়ার চোখে মুখে আক্রোশের মতো একটা ব্যথা ফুটে উঠল। এইখানে আইছো কেন? হুমকি দিতে, আমারে ভয় দেখাইতে? আরে শাশুড়ি, আপনি তো ভুল বুঝতেছেন। আমি কি খারাপ ছেলে নাকি? কেন আসছো তাইলে আমার কাছে, জয়? আর কি আছে আমার? কি দেব তোমারে? কিচ্ছু নাই আমার। অন্তু কিছু করছে? রাবেয়ার কথাগুলো একদৃষ্টে চেয়ে থেকে শুনল জয়, তারপর একটু হেসে বলল, ওর কি করার কথা? ওরেশ সালা, আমারে যাতে গলাটলা টিপে জয় বাংলা করে দেয়, এই বুদ্ধিশুদ্ধি দিছেন নাকি গতরাতে? রাবেয়া ভঙ্গুর গলায় বলেন, তার দরকার পড়বে না। আল্লাহ বিচারক। আমার আল্লাহ আছে। উনি সব জানেন, সব দেখেন। জয় জোরে জোরে মাথা নেড়ে বলল, হু হু, থাকলে নিশ্চয়ই দেখেন। উনি দেখেন বলেই তো আপনার এই অবস্থা। দিন সবার আসে, জয়। আইজ তুমি ভালো অবস্থায় আছো, কে বলতে পারে কালকেও এই অবস্থায় থাকবা। এই রকম ভালো একদিন স্বামী সন্তান নিয়ে আমিও ছিলাম, আইজ নাই। জয় মাথা নুয়ে হেসে ফেলল, আমি স্বয়ং জীবিত এক বদদোয়া। আমার ওপর আপনার বদদোয়া কাজ করবে না। তুমি কি এইখানে আমারে ভয় দেখাইতে আসছো, যাতে অন্তরে ফুটবল করতে পারো? এক আমিই তো আছি যারে জিম্মি করবা আর অন্তু ভয় পাবে। মারবা আমারে? মারো জয়, মারো। কিচ্ছু নাই এই মায়ের কাছে। মেরে ফেলো আমারে। আমি সেই হতাভাগী ফুটবল মা, যে তার দুই বেটা বেটিরে তোমাদের মতন রাক্ষসের হাত থেকে বাঁচাইতে পারে নাই। এখন আবার জিন্দা আছি অন্তুর দুর্বলতা হবার জন্যে, তুমি তার চেয়ে মেরে ফেলো আমারে। অন্তুর আর কোনো দুর্বলতা না থাক। মারো তসতসে গরম নোনাজলে গাল ভিজে উঠল রাবেয়ার। জয়ের ডান হাতখানা নিজের দিকে টেনে নিয়ে আঘাত করতে করতে কেঁদে ফেলল রাবেয়া, মারো। মারো না। অনেক শক্তি না তোমার? কত ক্ষমতা দিছে আল্লাহ তোমারে। যা খুশি করো, বিচার নাই, সাজা নাই। তোমরাই তো মানুষ। যে মহিলার ছেলে নাই, মেয়ে কাছে নাই, স্বামী নাই, ঘর নাই, তারে বাঁচাইয়া আর কত সাজা দিবা? আমার মতন অভাগীর বাঁচার হক নাই আল্লাহর জমিনে। অন্তরে আমি বলতাম, এত তেজি হস না। মেয়ে মানুষের এমন হইতে নাই। শোনেনি আমার কথা। ওর বাপের মতন বেপরোয়া হইল। আইজ মনে হয় ও ঠিক ছিল। তুমি মারো আমারে। আমি অন্তুর দুর্বলতা হব না। তুমি আমারে মাইরে ফেলো। ওর কেউ নাই। আমি থাকলে আরো মুসিবত। তুমি ওরে আমার দোহাই দিয়ে হুমকি দিল আমার অন্তু উকিল হতে পারবে না। ওর আব্বা ওরে উকিল বানাইতে চাইছিল। আমার সেই সাধ্যি নাই।
আমি খালি ওর ঘাড়ের বোঝা হয়ে বেঁচে আছি। আমার মেয়ের কত স্বপ্ন জানো, জয়। আমি মা ওরে জন্ম দিছি দুনিয়ায় খালি শাস্তি সাজা পাবার জন্যে। আমার অন্তু কিচ্ছু পায় নাই কোনো দিন। কিছু চাইতই না। ওর বয়সী মেয়েদের কত আবদার থাকে। আমার অন্তু ওর বাপের মা ছিল। তারে জাহান্নামে দিছি আমি। আমার হাত বাঁধা। কিচ্ছু বলবার সাধ্যি নেই আমার তোমারে। কি বলতে চান শুনি? আঘাত করতে চান? জয় পকেট থেকে ধারালো এক ড্যাগার বের করে ধরে হাসে, এই নেন আপনার অন্তিককে ট্রাক চাপা দিয়ে মেরেছি আমি। ধরুন, জানের বদলে যান। রাবেয়া চোখ দুটো বুজে ছিটকে উঠল, খবরদার ওই জিনিস আমার কাছে আনবা না। দূরে সরাও। কেন? মারবেন না আমায়? সুযোগ পেয়েছেন, কাজে লাগান। এটা হলো একটা সচেতন নাগরিকের বৈশিষ্ট্য। আমি চলে গেলে কিন্তু আফসোস হবে ছেলের খুনিকে ছেড়ে দেবার। রাবেয়া কান্না ভেজা চোখে মলেন হাসেন, তার কণ্ঠস্বরটা থরথর করে কাঁপে। আমি কি গো আমার ছেলের খুনের বদলা নেবার? আমার আল্লাহ কি দেখে না? তুমি আমার ছেলেরে মারছ, আমিও যদি সেই একই পাপ করি, আমার তোমার মধ্যে তফাতে কি থাকল? আমি কি বিচারক? বিচারক তো এক মালিক। ওই জিনিস তোমার হাতেই ভালো মানায়। তোমার তো দর্দের লোক নাই, তাই তুমিই পারবা কারো দর্দের জিনিস ছিনাইয়া নিতে। আমার হাত ফুটবল গো, জয়। জয় নিজের বাম হাত দিয়ে রাবেয়ার হাতখানা ধরে থামিয়ে বলল, আপনার মেয়ে কিন্তু আপনার মতন ভাবে না। সি ওয়ান্ট জাস্টিস। সে বিচার চায়, বিচার করতে চায়। আপনার মহান নীতি সে মানে না, এটা জেনে কি আপনার কষ্ট পাওয়া উচিত না? তুমি ছুঁইও না তোমার হাত দিয়ে আমারে। তোমার হাতে অন্তিকের রক্ত লেগে আছে। জয় একদৃষ্টে তাকিয়ে বলে, আপনি আগে ছুঁয়েছেন আগে আমাকে। এখন ছাড়ো। তুমি ছুঁইও না আর। ছেলের রক্তে মাখা হাত মা সহ্য করতে পারে না। তুমি ছাড়ো। জয় জিজ্ঞেস করে, সব মায়েরাই কি আপনার মতো হয়? রাবেয়া আঁচল তুলে চোখের পানি মোছেন। জয় জিজ্ঞেস করে, হু? সব মায়েদের জন্যই কি ছেলের রক্ত কষ্টদায়ক? তুমি বুঝবা না মার দরদ। জয় গম্ভীর হয়ে বলে, বোঝার কথা না। আমার রক্ত দেখে কোনো দিন আমার মা কাঁদে নাই। তোমার কি মায়ের দরকার আছে, জয়? যে মার দরদ বোঝে সে কোনো মার বুক খালি করে না। জয় বাচ্চাদের মতো জিজ্ঞেস করে, আমি যেভাবে অন্তিককে মেরেছি, আপনার অন্তুও যদি আমাকে ওভাবে মেরে ফেলে, আপনি আমার জন্য কাঁদবেন এভাবে? রাবেয়া একটু থমকালেন। জয় রাবেয়ার সেই কম্পমান হাতখানা টেনে নিয়ে নিজের মাথায় রেখে জিজ্ঞেস করে, কাঁদবেন আমার জন্য? আমার মা নেই। আমি অন্তিকের মতন ওরম রক্তাক্ত হয়ে পথেপ্রান্তরে পড়ে থাকব ঠিকই, কিন্তু আপনার মতো করে কাঁদার কেউ নেই আমার। কাঁদবেন আপনি আমার জন্য? রাবেয়া হাত সরাতে চান জয়ের মাথা থেকে, জয় সরাতে দিল না। রাবেয়া জয়ের চোখের দিকে তাকিয়ে কান্না ভেজা অথচ রুষ্ট গলায় বললেন, সন্তানের খুনির জন্য কাঁদতে নেই। জয় হাসে, আপনি একদিন আপনাকে মা ডাকতে বলেছিলেন আমাকে। ওসব কথার কথা ছিল তাই না? নিজের মা ছাড়া অন্যের সন্তানের জন্য কেউ কাঁদে না, হু? আমি আমার রক্ত দেখে বিলাপকারী সেই একমাত্র কাঁদুনির রক্ত ছুঁয়ে দেখেছি। আমার হাত শুধু আপনার ছেলের না, জয় আমির নামক ছেলের মায়ের রক্তেও ধোয়া, সে ছিল একমাত্র নারী, যে জয় আমিরের রক্ত দেখে হয়তো আপনার মতোই কাঁদত। আপনি বুঝবেন না আমার হাতের কেরামতি। রাবেয়া কিছুক্ষণ জয়ের মুখের দিকে তাকিয়ে থেকে হু হু করে কেঁদে ফেললেন গা কাঁপিয়ে।
জয় নিজের মাথার ওপর থেকে রাবেয়ার হাত ছেড়ে দিল ও রাবেয়া হাত নামিয়ে নিলেন না। জয় ডান হাত দিয়ে পকেট এক থেকে বান্ডিল টাকা বের করে আলগোছে রাবেয়ার কাঁথার তলে রাখে। অপর হাতে রাবেয়ার মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলে, শোনো হতভাগী, তোমার আল্লাহর কাছে দোয়া করলাম, যাও, তোমার অন্তিকের একটা মেয়ে হবে, ঠিক তোমার মেয়ের মতো। কিন্তু তোমার বদদোয়া যেন না থামে আমার জন্য, খবরদার। আজ আসি, আবার দেখা নাও হতে পারে। রাবেয়া চট করে চোখ তুলে তাকাতেই জয় হেসে উঠল হো হো করে, তোমার মেয়ের হাতে যদি শহীদ হয়ে যাই। চোখ মেরে গা ঝেড়ে উঠে দাঁড়ায় জয়, আর তাকায় না পেছনে। বেরিয়ে আসে দলবল সহ। আসার সময় মার্জিয়ার দিকে তাকিয়ে একবার হাসে, ভাবি, আপনার মেয়ে হলে নাম রাইখেন হুমাইরা। একটা সতর্কবার্তা দেই আগেই, এই নামটা সুন্দর কিন্তু জীবন না। ওকে আবার বলবেন না যে ওর বাপের খুনি ওর নাম দিয়েছে। নাম বদলে ফেলবে আবার, আমার ইজ্জত যাবে। জয় সকাল 5:30টায় দিনাজপুর পৌঁছাল। বাড়িতে ঢুকে দরজায় দুম দুম করে দুটো লাথি মেরে চেঁচিয়ে ডাকল, তরু, তরু, তর। থেমে গেল জয়। আমির, কেউ হেঁটে আসছে। জয়ের বুকের ভেতর আটকে এলো। দম বন্ধ হয়ে একটা ভয়াবহ ব্যথা শক্ত হয়ে উঠল সেখানে। যে পা হেঁটে আসছে তা কি তরুর হতে পারে? তরু আসছে জয়ের জন্য দরজা খুলতে। জয় এই ভোর সকালে ভেতরে ঢুকে দেখবে নির্ঘুম লাল চোখ নিয়ে তরু 2 প্লেট খাবার বেড়ে নিয়ে বসেছিল রাতভর। এখন জয়কে বিড়বিড় করে 2-4 কথা শোনাবে। দরজা খুলেই অন্তু জিজ্ঞেস করে, কোথায় ছিলেন সারারাত? কোথায় গিয়েছিলেন? জয়ের ঘোর ভাঙে। বুকের ব্যথাটা ছড়াচ্ছে এপাশোপাশে। চোখ পরিষ্কার হচ্ছে। কণ্ঠস্বরটা তরুর মতো মিনমিনে, জড়ানো না, একটু তেজস্বী, স্পষ্ট। জয় একটা মাথা ঝাড়া মারে, মুহূর্তের মাঝে নিজে চিরচেনা রূপে হেসে ওঠে, হোয়াটসঅ্যাপ ঘরওয়ালি? আপনি কি চিন্তিত? সব ঠিকঠাক? অন্তু ঘরে হাঁটা ধরল। জয় হাইবুট জোড়া নিজের রুম পর্যন্ত আসতে আসতে খুলল। তারপর দুটো দুদিকে ছুঁড়ে মারল। রুমে ঢোকার আগে পেছনে ফিরে ডাইনিং টেবিলগুলো আবার একবার দেখে অন্তু গিয়ে বারান্দায় দাঁড়ায়। শরীর ভালো লাগছে না, দুর্বলতায় হাত পা পড়ে আসছে। গোসলে ঢুকলে জয়ের খুব গান আসে। গলা ছেড়ে গান না গাইলে গোসল শুদ্ধ হয় না। সেই গলা ছেড়ে গান ধরল, ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একবার আয় তোকে ছুঁই। গোসল শেষে বেরিয়ে দেখল অন্তু খাবার এনে ঢেকে রেখেছে। জয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আবদার করে, খাইয়ে দাও। আমি? যা শালা, বিয়ে মোটে একটাই করছি, চাইলেও আরেক বউকে হুকুম করার ক্যাপাসিটি আপাতত নাই, তুমিই দাও। অন্তু জয়কে খাওয়াতে খাওয়াতে বলল, লোক এসেছিল। এমপির লোক? অন্তু লোকমা তুলে ধরল। তাদের দুজনের কথাবার্তা মুখে খুব বেশি বলার দরকার পড়েই না বলা চলে। অঙ্গভঙ্গি ও মুখভঙ্গিতেই আধো আধো কথাই সব জানাবোঝা হয়ে যায়। জয় সপ্রতিভ হয়ে উঠল, কি বলছে? কিছু বলছে? উপরে আসছিল? না, আমি নেমে গিয়েছিলাম। জয়ের মুখ লাল হয়ে উঠল, কি ভাবদে? নিচে নামছিস কেন? নইলে ওপরে উঠে আসত। বাড়িতে আপনি বা মেয়র সাহেব কেউ নেই, চুপচাপ চলে যেতে আসেনি ওরা। পরে আমি এবং আপনার ছেলেরা কথা বলে বিদায় করেছি। জয় আনমনে নাক শিউড়ে মেঝের দিকে চোখ কুঁচকে চেয়ে রইল। অন্তু জিজ্ঞেস করে,
কুষ্টিয়া গেছিলেন আপনি? জয় চট করে তাকায় অন্তুকে দেখে একটুক্ষণ। তারপর হেসে ফেলে, বাবার মুরিদ টুরিদ হইছ নাকি? দাওয়ায় বসে কাবার কুত্তা খেদাও। অন্তু হাসে, সাধারণ জ্ঞান। আপনার মতো ধূর্ত লোকের ফোন দিয়ে আপনারই ঘরের বারান্দায় কথা বললাম, শুনলেন না আপনি? অন্তু কথা বের করার জন্য বলে, দোলন সাহেবের সাথে কথাও তো শুনেছেন। সেটা বলছেন না কেন? জয় মাথা নাড়ল, না তখন আসলেই ঘুমাইছি। সেদিন খেয়েদেয়ে জয় দুপুর অবধি ঘুমিয়ে ঘটনাক্রমে প্রথমত জয় একবার অন্তুকে নিয়ে বড় ঘরে গেছিল এবং মুরসালিনের কাছে কিছু প্রশ্ন ও উত্তর পেয়েছিল, যা চমকপ্রদ, যা জয়ের চিন্তাধারায় বড় গভীরভাবে শেষ তৃতীয় আঘাতটা হেনেছিল। তারপর পুরো বেলাটা সে মদ পান করল, সারারাত মরার মতো ঘুমাল, যেন সে পালাতে চাইছে মুরসালিনের কথাগুলো থেকে, নিজের থেকে, অতীত থেকে। সেই কথাগুলোর দায় মেটাবার সাধ্যি তার নেই, তা বদলাবার পথ নেই। অতীতকে শুধু স্মৃতিতে ধরা যায়, তা বদলানোর জন্য যে সময়যন্ত্রের তত্ত্ব মানুষ দিয়েছে তা কেবল একটি কল্পতত্ত্ব। পরদিন সকালে রিমি বের হল রুম থেকে। রান্নাঘরে অন্তুকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? আমার? কি হয়েছে? বলতে চান না যখন, আমি আর জিজ্ঞেস করলাম না। আমার বা চোখটা আজ কয়দিন খুব লাফাচ্ছে, লোকে বলে এটা অশুভ লক্ষণ। আপনি বিশ্বাস করেন? অন্তু হাসল, করতে ইচ্ছে করছে এখন আপাতত। তবে আমার মনে হয় বেশি কাদার কারণে এমন হচ্ছে। জয় 10টার দিকে ঘুম থেকে জাগলে অন্তু বলল, আপনার আজ এমপির কাছে যাবার কথা। তুমি এত ইন্টারেস্ট নিচ্ছ কেন? অন্তু কেমন উদাসীন হয়ে পড়ল, কারণ কামরুলের মার্ডার আমার হাতেই হয়েছে। কথাটা বলে নিজের হাতের তালু দুটো দেখে অন্তু তাকিয়ে। জয় বলল, কে বলেছে? দোলন স্যার। আমাকে ধরিয়ে দিচ্ছেন না কেন? জয় হেসে উঠল, ঘাড় এপাশোপাশ মুছড়ে বলল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? আপনি এর আগে কাকে খুন করেছেন? জয় গামছাটা গলায় ঝুলিয়ে গোসলে ঢুকে পড়ল। অন্তু বসে রইল ওভাবেই। সে শুধু এটুকু বুঝল জয় আমিরের কাছে তার কিছু ঋণ জমে যাচ্ছে। লোকটা নিজের ইচ্ছাকৃতভাবে নিজেকে তার কাছে পাওনাদার করছে নাকি আসলেই সে অন্তুকে বাঁচাতে চায়, ভেবে পেল না। জয় বের হলে অন্তু বলল, আপনাদের আমির নিবাস কি বিশাল বড়? জয় ঘাড় ঘুরিয়ে তাকায়, তুমি যাবে? আপনি তো এখন এমপির কাছে যাবেন। জয় মুচকি হাসে, জয় আমিরের মন বড়, সিস্টার। কোনো দিন একবার তা জিতে কিছু চেয়ে দেখতে। অন্তু মনে মনে বলল, এটাই তো ভয়, জয় আমির। তার দিল জিতে কেউ তার রুহের ওপর অবধি কবজা পেয়ে যায়, তারপর আপনাকে দিয়ে সব করানো যায়, সব। এত বড় কাঙাল আপনি, অথচ আমার কাছে এই শেষক্ষণে কিছুই নেই আপনাকে দেবার মতন, শুধু যন্ত্রণা ছাড়া। দোলন সাহেবের সঙ্গে অন্তুর প্রথম দেখা হয়েছিল তরুর মৃত্যুর দিন। তরুকে যখন শেষ গোসল করানোর শামিয়ানার নিচ দিয়ে গড়িয়ে আসা পানির সাথে রক্তের ধারা তিরতির করে গড়িয়ে আসছে। অন্তু ডাইনিং টেবিলের একটা চেয়ারের পায়ার কাছে স্তব্ধ বসা। কিন্তু দোলন সাহেবের মনে হল অন্তুর স্থির, ব্যথিত চোখে শুধু ব্যথা নেই, আছে এক জ্বলন্ত অগ্নিকূপ, যার গভীরতায় জমা আছে ধ্বংসের ছাই। এই ধ্বংসের ভাগ মেয়েটির নিজেরও আছে। তবু তা কবুল, যখন শর্ত অপরপক্ষের ধ্বংসাত্মক পরিণতি। তিনি গিয়ে অন্তুকে বললেন, এক গ্লাস পানি খাওয়াও তো। না খাওয়াওটা ঠিক হল না, পান করাও। পানি খাওয়া যায় না। অন্তু উঠে দাঁড়িয়ে চেয়ার এগিয়ে দিয়ে বলেছিল, বসুন।
আমি পানি আনছি। পানি নেই জগে। জয় সবটুকু পান করে বেরিয়ে গেছে। অন্তু সসম্মানে পানি এনে দিল। অন্তুর এই আদববিনয়টুকু তার চোখের আগুনের সাথে বেমানান। দোলন সাহেব অন্তুকে পরখ করে দেখতে দেখতে অল্প একটু পানি পান করলেন। বাঁকা হেসে খোঁচা মেরে বললেন, তুমি সেই জয়ের সাথে অকাজে ধরা পড়া মেয়েটা না? অন্তু অসীম ধৈর্যের সাথে স্বাভাবিকভাবে বলেছিল, জি, সেই মেয়ে। দোলন সাহেব খুবই অবাক হয়েছিলেন অন্তুর প্রতিক্রিয়ায়। অগোচরে সামান্য হেসেছিলেন সেদিন। এরপর পলাশের মৃত্যুর দিন দুয়েক পর ভার্সিটিতে আনসারি মোল্লা সাহেব এলেন। অন্তুকে ডেকে নিয়ে বলেছিলেন, তুমি জয় আমিরের বউ? অন্তু হ্যানা কিচ্ছু বলেনি। আবার জিজ্ঞেস করলেন উনি, জবাব দেও না কেন? ভুল ধরিনি তো? অন্তু জিজ্ঞেস করে, আপনাদের পরিচয়? আনসারি মোল্লার সাথে আরও 3 জন পুরুষ। কপালে তাদের নামাজের কড়া পরা দাগ। প্যান্ট টাখনো অবধি গুটানো। অথচ দাড়ি ছাটা, পরনের পোশাক শার্ট প্যান্ট। অন্তুর বিচক্ষণ মস্তিষ্ক সঙ্গে সঙ্গে একটা হিসেব কষে ফেলেছিল। সে কত শুনেছে, অমুকের ছেলে দাড়ি কেটে ফেলেছে, তমুকের ছেলে মাদ্রাসা থেকে জান নিয়ে পালিয়েছে, টুপিদারি থাকলেই কারাগারে পুড়ে দিয়ে রাস্তাঘাটের লোক কমাচ্ছে সরকার। সেই জোয়ান পুরুষদের মাঝে একজন বলল, গাড়িতে ওঠেন চুপচাপ। এটা আপনার জন্য মঙ্গলজনক হবে। অন্তুকে সেদিনও সেই পুরনো চটা ওঠা দেয়ালের বাড়িটাতে নেওয়া হয়েছিল। বাড়িটা কার সে জানে না। অন্তু বুঝেছিল ওদের পরিকল্পনাটা। হামজা যেমন কিশোর ও মুরসালিনকে আটক রেখে এদের কি শিকার করছে, ওরাও জয় আমিরের বউকে ধরে রেখে জয় আমিরের কাছে শর্ত রাখতে চেয়েছিল। তা বুঝে অন্তু বলল, যদি আমার ধারণা সঠিক হয় তো আপনারা মুরসালিন মহানের শুভাকাঙ্ক্ষী? আপনারা কি আমাকে জিম্মি করতে চান? অন্তুকে বলা হল, জিম্মি করব না, যদি তোমার স্বামী আর ভাসুরকে বাচ্চারা আর মুরসালিন মহানের মুক্তির জন্য মানাতে পারো। একটা নির্দিষ্ট সময় দিতে পারি তোমাকে। আর যদি কাজ না হয়, তাইলে তোমার পরিবার শেষ। অন্তু আলতো হেসে উঠেছিল, ওরা যে আপনাদেরকে জঙ্গি বলে, এটা কি তাহলে ঠিক? কেমন একটু থতমত খেল ওরা। নিজেদের জাতের ওপর দাগ উঠে আসার উপক্রমে ওরা একটু লজ্জিত ও অপ্রস্তুত হয়ে উঠল। অন্তুর চালটা চট করে খেটে গেল। আনসারি মোল্লা হাসলেন, ওদের মনে হয়, তোমার তা মনে হয় না? আমি পুরোটা না জেনে কাউকে বিচার করি না, না বুঝে কাউকে পাপী মানি না, না দেখে কোনো ধারণা রাখি না। তবে আমার আন্দাজশক্তি টুকটাক ভালো। তাই না কি? আমি এবং আপনাদের পথটা অনেকটা একদিকে যায়। একদিকে যায়? তোমার পথ কোনো দিকে যায়? জয় আমির বলে, তার এবং হামজার পথ এক, গন্তব্য আলাদা। চাইলে আপনাদের সঙ্গে আমি একটা সেরকম চুক্তিতে আসতে পারি। আনসারি মোল্লা ভ্রু জড়িয়ে তাকালেন। খুব সতর্ক চোখে পরখ করলেন অন্তুকে। হাঁটুর বয়সী মেয়ে, নমনীয় অতিশুশ্রী চেহারাখানা। অথচ কথার ধারে ছুরির ডগা ক্ষয় যাবার জো। ভাষা ও অর্থবোধক গভীরতায় ডুবে গেলে চলে। সতর্ক কণ্ঠে বললেন, কেমন চুক্তির কথা বলছো তুমি? এই যে আপনারা বললেন আমার পরিবারের ক্ষতি করবেন আমি মানাতে না পারলে, নিশ্চিত জেনে রাখুন আমি মানাতে পারব না। তা বলে আপনারা কি আমার পরিবারের ক্ষতি করবেন? এটা তো আপনাদের উদ্দেশ্য নয়। বরং আপনারা মুক্তি চান। যেটা আমিও চাই। আর সাথে আরও কিছু। তো সেই চেষ্টা ও উদ্দেশ্যেই কিছু করা যাক। বেশ কয়েকটি পুরুষ মুক্ত উৎসুক হয়ে চেয়ে রইল। অন্তু বলল, হামজা ও জয় আমিরের শেষটা আমি চাই। সেজন্য আপনারা চাইলে আমাকে সাহায্য করতে পারেন। আর আমি আপনাদেরকে। আজ এই যে কথা হলো,
এরপর আর কথা হবে না। পথ নেই। তাহলে কিভাবে যোগাযোগ করব? অন্তু সব বুঝিয়ে দিল। ওদের ওয়ার্কশপে একটা লোহার আসবাব বানাতে দিন। যেমন ধরুন কোনো স্টিলের দরজা বা গ্রিল। স্বর্ণকার বা ওয়ার্কশপওয়ালারা পেশাগতভাবে ছ্যাচরা হয়। রোজ তাগাদা করেও মাল পাওয়া যায় না। সেক্ষেত্রে যখন কোনো বার্তা আমাকে দেবার থাকবে, সেদিন যাবেন তাগাদায়। একটু ঘ্যান করে আসবেন, খুব বেশি না। খুব বেশি করলে আবার দ্রুত বানিয়ে ফেলবে জিনিস। সেটা করলে চলবে না। হালকা একটু ঘ্যান করে কোনো এক ফাঁকে বার্তা লেখা কাগজ মুড়িয়ে দোতলার পূর্ব দিকের বেকনিতে ছুঁড়ে মারবেন। সাবধানে। তার ডানপাশের একতলায় কিন্তু একপাল পার্টির ছেলের বাস আছে। তার একটু নিশানা ভালো, দেখতে সাধারণ, এমন কেউ যাবেন। দেখতে যেন মোল্লা মোল্লা না লাগে। আর একটু চতুর হলে ভালো হয়। এছাড়া রাত তো রয়েছে। সেখান থেকে সেদিন অন্তু ভীষণ অস্থির হয়ে বাড়ি ফিরেছিল। উত্তেজনা, ভয় ও বুকের ব্যথা একাকার হয়ে শরীরের প্রতিটা লোম শিরশির করছিল। সে কি থেকে কি করবে, না ভেবে পাওয়ার অস্থির মুহূর্তগুলোতে আনসারি মোল্লা যেন দূত হয়ে এসেছিলেন। অন্তু এক বন্দিনী নারী, যার মস্তিষ্কে গিজগিজ করে পাটোয়ারি বাড়ির ধ্বংসে রাখিবুকি, অথচ প্রয়োগক্ষেত্র ও সুযোগের অভাবে সেসব বোকামি ও ব্যর্থতা হিসেবে নিষ্ফল হয়ে পড়ছিল। আনসারি মোল্লা সেই সুযোগটা পেশ করলেন অন্তুর সামনে। অন্তু বুঝেছিল, তার ও মুরসালিনের মনোভাব খুব মেলে। তারা দুজনই নির্দিষ্ট কোনো দলের প্রতি আকৃষ্ট নয়, শুধু তারা সমাজে চলমান অশান্ত পরিস্থিতির বদল দেখতে চায়। পথ তৈরি হবার পর অন্তুর হাতে একমাত্র বাকি কাজ জয় আমিরকে পুরোটা খুঁড়ে দেখা, দুনিয়ার প্রতি দাসত্ব নিয়ে আসা, যেটার নাম মায়া। অন্তু জয় নামক কিতাবের সবটা না পড়ে কেবল শেষ পৃষ্ঠা পড়ে কোনো সিদ্ধান্তে এসে নিজেকে অবিবেচকের তালিকায় স্থান দিতে পারে না। সেদিন অন্তু গোসল করে ভীষণ কেঁদেছিল আল্লাহর কাছে, শুকরিয়া জ্ঞাপন ও আগামীর পথ সহজ করতে প্রার্থনা করেছিল। তার পরদিনই আবারও একটা মোক্ষম দিন এলো। মুরসালিন মহানের মুখে তার নামের মতোই রাজনীতির মহান বিশ্লেষণ শোনা, আর দোলন সাহেবের সাথে পুনরায় সাক্ষাৎ। অন্তু সেদিন দোলন সাহেবকে আবিষ্কার করে ফেলেছিল মুরসালিন ও তার কথোপকথনের মাঝেই। বড় দ্বিধান্বিত এক চরিত্র। তার কথাবার্তার ভেতরে লুকানো মনোভাব, আরামপ্রিয় শীতল শান্ত চিত্ত, এক একটা প্রশ্ন, জবাব, মুখের জটিল ভঙ্গিমা, কথার মর্ম, শব্দহীন অর্থপূর্ণ হাসি, সব মিলিয়ে অন্তু দোলন সাহেবের চোখে মুখে যে মুরসালিন মহানের জন্য যে সুপ্ত প্রশয় দেখেছিল, তা অন্তুর পথকে আরেকটু সুগম করল। কিছু মানুষ থাকে যারা ভীষণ ছন্নছাড়া গোছের হন, এদেরকে দেখে কখনো কখনো মনে হয়, এরা বোধহয় নিজেকেও ভালোমতো বুঝতে পারে না। এরা সব বুঝে, জেনে, দেখেও বড় গাছাড়া। এদের ভেতরের সুপ্ত ইতিবাচক প্রশ্রয় খুঁজে বের করতে একটু টানাটানি করতে হয় বটে, তবে তা বের করতে পারলে এরা উপকারী, কিন্তু তা নিজের মুখে স্বীকার করতে নারাজ। দোলন সাহেব সেই গোছের মানুষ। সেদিন বড় ঘরে ভালো ভোজ হয়েছিল। বাড়িতেও ভালো রান্না। দুপুর গড়িয়ে যাওয়ার সময় অটল মুরসালিনের সঙ্গে কথা বলে ব্যর্থ হয়ে ফিরে যাবার সময় অন্তু সবিনয় দাওয়াত করল দোলন সাহেবকে। দোলন সাহেব ঝাড়ি মারলেন একটা, তোমার হাতে খাবার খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। জয়কে বলেছিলাম বিয়ে করিস না। মেয়েলোক ভালো না। কি খাওয়ানোর জন্য এত তোষামুদ্রি ডাকাডাকি? বলতে বলতে উপরে উঠে এসে টেবিলে বসে পড়লেন। অন্তু হাসল। সেদিন নিজে হাতে বসিয়ে খাইয়েছিল অন্তু দোলন সাহেবকে। একমনে খাচ্ছিলেন দোলন সাহেব। অন্তু আরো পরখ করে দেখছিল উনাকে। দোলন সাহেব খেতে খেতেই বলে উঠলেন, তোমার মতো জোচ্চর মেয়ের চোখ ভয়ঙ্কর। বড় বড় সভ্যতা গিলে হজম করে ফেলতে পারে। আমি ভোলাভালা মানুষ। ওই চোখ দিয়ে আমাকে দেখো না।
সেই সভ্যতা যদি পাপের হয়, এখানে আপনার রায় কেমন, স্যার? আমি উকিল, জজ না। রায় দেয়া আমার কাজ না। প্রতিটা মানুষের ভেতরে নিজের জন্য এক একটি জজ থাকে, যার নাম বিবেক। আমি সেই জজের কাছে রায় চেয়েছি, স্যার। আচ্ছা, আমি কি ব্যাটা ছেলে মুরসালিনের উজবুক কথার দ্বারা অত্যাচারিত হয়ে আবার তার মহিলা রূপের কাছে এসে ফাঁসলাম? আরাম করে খেতে দাও, নয়তো বলে দাও আমি খাচ্ছি, এটা তোমার সহ্য হচ্ছে না, হাত ধুয়ে উঠে পড়ি। অন্তু হেসে ফেলল, আমারও স্বপ্ন আপনার মতন আইনজীবী হবার। কথা এত জটিলভাবে বলবে না। তোমার বাক্য অপূর্ণ, তাতে বহুমুখী অর্থ প্রকাশ পায়। পরিষ্কার করে বলো, ছিল নাকি আছে? অন্তু প্রসঙ্গ বদলাতে আরেকটু ভাত জোর করে তুলে দিল দোলন সাহেবের প্লেটে। সরল গলায় বলল, স্যার আমি তো আপনার ছাত্রীবয়সী হব। স্যার, আপনার আইনে কি ওই নিষ্পাপ বাচ্চারা কোনোভাবে দোষী? এবং সেই দোষের শাস্তি ওই অবরুদ্ধ কুঠুরি হতে পারে? কি বলতে চাচ্ছ কি তুমি? অন্তু বিনয়ের সাথে বলল, স্যার, আমি প্রশ্ন করেছি মানে জবাব চাইছি। কিছু বলছি না। জবাব দিল খুব খুশি হতাম। দোলন সাহেব মাংসের হাড় চিবোতে চিবোতে অনেকক্ষণ ধরে অন্তুকে এ পর্যায়ে দেখেছিলেন সেদিন। তারপর বলেছিলেন, তোমার উদ্দেশ্য আমি জানি না, কিন্তু মেয়ে তুমি জানো খুব কম। তুমি যে বিষয়াদি নিয়ে ভাবছ, তার সূত্রপাত শতাব্দী প্রাচীন। আজকালের দু একটা ঘটনা দিয়ে ইতিহাসকে প্রভাবিত করার চেষ্টা করো না। তুমি কিছুই জানো না, চারপাশ বোঝো না। আমি জানি, স্যার। আমার সীমা আমি জানি। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আমার নারীমন শুধুই ওই ছোট বাচ্চাগুলোর জানের মুক্তি চায়। আমি আর কিছুই জানি না, নাদান এক অবলা মেয়ে, স্যার। আর না এর বেশি জানতে চাই। কিন্তু ওই বাচ্চাগুলোর তো কোনো ইতিহাস নেই, ওরা তো শুধু নিষ্পাপ নির্যাতিত প্রাণ। এইটুকু জানা তো আমার সঠিক, স্যার। আমি আর কিছু জানতে বা বুঝতে চাই না। জেনে করবই বা কি? এত অসহায়ত্ব বোধহয় অন্তুর কণ্ঠে কোনো দিনও ফুটে ওঠেনি। সেদিন সে এই চালে নিজের নারী কণ্ঠে যতটা অবলী, নিরীহপানা তুলে ধরেছিল, তা বোধহয় কাজও করেছিল দোলন সাহেবের গাছারা মেধাবী নরম মনের ওপর। তুমি এসব আমাকে বলছো কেন? তোমার হাতে এত মজার খানা খেয়ে কি ঋণী হলাম? এখন তার বদলা চাইবে? অনুরোধ, স্যার। এভাবে আমাকে ছোট করবেন না। আপনি আমার গুরুজন। আপনাকে খাওয়ানো আমার জন্য খুশির বিষয়। এতে কোনো উদ্দেশ্যপ্রবণতা নেই। আমি শুধু জানতে চাইছি, আপনার কি খারাপ লাগে না ওই বাচ্চাগুলোর জন্য? ওরা তো এই দলীয় দাঙ্গার অংশ নয়। পাপ না করা অবধি তো সৃষ্টিকর্তাও পাপ লেখেন না। ওরা কেন কষ্ট পাচ্ছে? জয় গোসল সেরে হাউমাউ করে এসে খেতে বসার আগবধি এই কথাটুকুই হয়েছিল। অন্তুর জন্য এ ছিল এক শেষ প্রচেষ্টা। হয় দোলন সাহেব মেনে নিয়ে চেপে যাবেন, নয়তো সব বলে দিয়ে অন্তুর রাস্তা চিরকালের মতো ওখানেই বন্ধ করে দেবেন। কিন্তু বড় বড় কাজে এমন দুঃসাহসিক পদক্ষেপ হুটহাটি নিয়ে ফেলতে হয়। অন্তু তাই করেছিল। আশ্চর্যজনকভাবে দোলন সাহেব তার কদিন পর মাঝরাতে ওই দিন বড়ঘরে আবার আসা অবধিও এসব কথা কাউকে বলেননি। অন্তু নিজের দৃষ্টি ও আন্দাজশক্তির ওপর আরেকটু আশ্বস্ত হয়েছিল এতে। সে যে দোলন সাহেবের চোখে মুরসালিনের জন্য প্রশ্রয় ও সহমর্মিতা দেখেছে, তাও বোধহয় দ্বিমুখীচাপা আইনজীবী বদিউজ্জামান দোলন বুঝতে পারেননি। আগের দিন দুপুরে জয় বড়ঘরে যাবার সময় অন্তু পিছু নিল। জয় কপাল জোড়ায়, আমার পেছনে কি? এপারের মানুষদের ওপারে কাজ নেই। অন্তু আবদার করে ওঠে, আমাকে ওপারের মানুষই ধরে নিন। এতগুলো দিন ওপারের মানুষের সাথে ঘর করে আর বিভেদ থাকতে আছে।
এতিমগুলোকে দেখে আসি এই সাথে। জয় একপেশে হাসে, কখনো আমাকে দেখার জন্য তো এমন ব্যাকুল হওনি। এতিম তো আমিও। জয়ের হাসিতে তাল মিলিয়ে অন্তও এক গভীর হাসি হাসে, সরল গলায় বলে, আপনাকে আমি এতিম হিসেবে পাইনি, জয় আমির আসামি হিসেবে পেয়েছিলাম। আসামি এতিম হলে সে দায় কেন আমার? জয় হেসে মাথা দুলায়, ঠিক। কেন যাবেন এখন ওখানে? কথা শেষ হয় নাই জঙ্গি মুরসালিনের সাথে। ওর আরও কিছু বলার আছে। রসিকতা ছেড়ে স্বল্পসহজ জবাব দেয়া জয়কে অন্তর নতুন লাগে। সে জয়কে গভীর চোখে দেখে কয়েক দণ্ড। জয় এখনও হাসে, কিন্তু সেই হাসি শুধু জয়ের ধারাবাহিতা বজায় রাখতে যেন। প্রাণ খুলে হাসতে জয় বাধা পায় কোথাও। কিছু একটা তাড়া করছে আজ 3টে দিন। এই হাসিতে চিরচেনা জয় নেই। অন্তু গিয়েই আব্দুল আহাদের কাছে হাঁটু গ্যারে বসে ওর মাথাটা কোলে তুলে নেয়। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে, চেতনা নেই বললেই চলে। জয়কে দেখে মুরসালিন উঠে বসার চেষ্টা করল। কেশে উঠল কয়েকবার। কাশির চাপে নাক দিয়ে রক্ত উঠে এলো। তার সেই সুদর্শন পৌরুষ রূপ আর নেই, বিদ্রোহের ছাপও অসুস্থ, ক্ষতবিক্ষত মুখের মলিনতায় ঢাকা পড়ে গেছে। তবু মুরসালিন হাসল, কি খবর রে? জয় একটা মেশিনের সাথে এক হাঁটু খাড়া করে হেলান দিয়ে বসে চুপচাপ কিছুক্ষণ দেখে মুরসালিনকে। তোর বাপের অর্ডারে সেদিন আমির বাড়িতে হামলা হয় নাই, তাই তো? এই তো বলতে চাস? এছাড়া কিছু বলতে চাইলে বানাতে হবে। সত্যি বলতে এটাই। জয় ঠোঁট উল্টে মাথা নাড়ে, মোল্লারা কত নিষ্পাপ হয়। মোল্লা কি? মানুষ জন্মালে কোনো না ধর্মের হয়েই জন্মায়। পরবর্তী জীবনে সেই ধর্ম পালন তার কর্তব্য। এতে কোনো দ্বিমত নেই। আর তা করলে যদি কেউ মোল্লা হয় তো খারাপ কি? তুই বারবার ভুলে যাস আমি সৈয়দ বংশের হলে তুইও আমির বংশের বংশধর। তোর কি মনে হয় তোর পূর্বপুরুষেরা তোর আর তোর চাচার মতন বেদুইন, নাস্তিক ছিল? না, না তো। শুনেছি তোর দাদুভাই একজন মহৎ ধর্মপ্রাণ মাতব্বর ও সাহসী মুক্তিযোদ্ধা ছিলেন। মোল্লা মোল্লা করছিস কেন? ধর্ম মানুষকে সরল পথ দেখায়। এজন্য মানবজীবনে ধর্ম বারবার উঠে এলেও তা কখনো মানুষে মানুষে বিভেদ করে না। আমি মোল্লা, তুই কি? মোল্লাটাই বাকি। আর কে বলেছে তোকে আমি মোল্লা? পারিবারিকভাবে আমাকে ধর্মশিক্ষা দেয়া হয়েছিল, কিন্তু আমি তা পালনই করতে পারিনি ঠিকমতো। তবু কিছু আছে, অন্তত তোর মতো বিপথে বোধ হয় যায়নি। আমি কোনো দল বা সংগঠনের নই, জয়। আমি মুক্তিকামী। তাতে শতভাগ ধর্ম নেই। জয় তাচ্ছিল্য করে বলে, তো বলতেছিস তোর পরিবার স্বাধীনতা বিরোধী ছিল না? এ কথা আগেও হয়ে গেছে। বারবার একই প্রশ্ন করতে আসবি না। আর আসব না। আজ বল। মুরসালিন জয়ের দিকে তাকিয়ে কেমন অদ্ভুত হাসি হাসে। তারপর বলে, আমার ধারণা তারা স্বাধীনতা বিরোধী ছিল না, তারা মূলত এই তথাকথিত স্বাধীনতা বিরোধী ছিল। এক দেশের পরাধীনতা থেকে মুক্ত হয়ে আরেক দেশের গোলামি খাটা এই স্বাধীনতার বিরোধী ছিল। যে স্বাধীনতা অন্য দেশের শাসকদের থেকে মুক্ত করে নিজের দেশের শোষকদের হাতে দেশ সমর্পণ করে, সেই স্বাধীনতার বিরোধী ছিল। এবং তোরা যেটাকে স্বাধীনতা বলিস, ওরা আসলেই সেই স্বাধীনতার বিরোধী ছিল। এটা অন্যায় হলে তারা অপরাধী, রাজাকার। এ কথা আমি রোজ স্বীকার করি। জয় জিজ্ঞেস করে, সেদিন যদি তোর বাপ আমির বাড়িতে আক্রমণ না করে, তাহলে কারা করেছিল? না বললে মেরে ফেলবি? কথা পেঁচাস না, মুরসালিন। যে প্রশ্নটা তোর কমপক্ষে 20 বছর আগে আমার আব্বাকে করা উচিত ছিল,
তা এত কিছুর পর আজ এই শেষ বেলায় সব ধ্বংসের মহাক্ষণে দাঁড়িয়ে আমাকে করছিস, তার জবাব দেবার ইচ্ছে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। জয়, কি করি বলতো? জয় অনেকক্ষণ মুরসালিনের দিকে চুপচাপ তাকিয়ে রইল। পরে নজর ঝুঁকিয়ে বলল, এতদিন ভিতরে প্রশ্নটা আসে নাই, কারণ উত্তরটা আমি নিশ্চিত জানতাম। আজ সেই নিশ্চিত জানা উত্তরে একটু অনিশ্চয়তা আসছে, তা দূর করতে আসছি। ভনিতা করিস না, বল। আর কোনো দিন জিজ্ঞেস করব না। মুরসালিন আস্তে আস্তে উঠে বসার চেষ্টা করে, হাত পা যেন ব্যথায় মুরসালিনের সঙ্গ ছাড়তে চাইছে। কোনো রকম হেলান দিয়ে বসে কাশতে কাশতে বলে, তোর সেই নিশ্চিত জানা অবাস্তব উত্তরের ওপর এই সামান্য অনিশ্চয়তাটুকু আনতে আমার পরিবারসহ আরও অনেকের বহুত কঠিন মূল্য চুকাতে হয়েছে। তোর ভুলভাল বিশ্বাসেরও কত দাম, জয়। তা টলাতে কত রক্ত, কত চোখের পানি, কত হাহাকার ঢালতে হয়েছে। সেই সাথে তোর ধ্বংস তো আছেই। বড় লোকদের ব্যাপারই আলাদা, বল। জয় হাতের তালু দিয়ে মুখ থেকে মাথার চুল অবধি সাপটে নিয়ে ঘাড়ে ঠেকায়। ক্লান্ত গলায় জিজ্ঞেস করে, কেন মারা হলো আমির পরিবারকে? মুরসালিন একটু তীব্র গলায় জানায়, তোর বাপ জনাব জাভেদ আমির সাহেব বামপন্থী রাজনীতিকে সমর্থন করতেন। জয় যেন কথা বলতে ভুলে যায়। বেশ কিছুক্ষণ পর আস্তে করে শুধু উচ্চারণ করে সে, কমিউনিস্ট। মুরসালিন মাথা নেড়ে সায় দেয়, কমিউনিস্ট। যুদ্ধের পর তোর বাপচাচা দুই ভাই দুই পথে পা বাড়িয়েছে। তোর চাচা গেছিল ত্রাসে, আর কলেজ জীবন থেকেই তোর বাপ কমিউনিস্ট পার্টির সাথে জড়িত হয়ে পড়েছিল। যখন তোর বাপ মরেছে, একজন সক্রিয় কমরেড হিসেবে মরেছে। এরপর আশা করি বাকিটা তোকে আর অয়ের মতো ধরে ধরে বোঝাতে হবে না। জয়ের মাথাটা একটুখানি চক্কর মেরে উঠেছিল বোধহয় সে সময়ে। চোখ দুটো বুজল সে। আমির নিবাসে ঘটে যাওয়া সেই মৃত্যু অনুষ্ঠানের পর থেকে 20টা বছর ধরে সে যা পুষেছে ভেতরে, তার প্রেক্ষিতে যা যা তার সঙ্গে হয়েছে, সে যা যা করেছে, জীবনের এ পর্যায়ে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, সবটা একবার বৃত্তের মতো ঘুরে এক বিন্দুতে স্থির হল। জয় আমিরের এই জীবনটা ভুল ও বৃথা। মুরসালিন বহুবার বলেছে, কখনো কখনো কিছু কাঠামো যে প্রেক্ষাপট, ভিত্তি ও উদ্দেশ্যকে কেন্দ্র করে গড়ে ওঠে, তা পরবর্তীতে পর্যায়ক্রমে বাস্তব প্রয়োগে অকার্যকর ও হিতে বিপরীত হয়। সুবিধার জন্য গড়ে উঠে ক্রমে তা অসুবিধার জনক হয়ে ওঠে। সেই কাঠামোর ওপর দ্বিধা জটিলতার প্রলেপ লেগে যায়। কমিউনিজম কাঠামোটি তেমন কিছুই হয়তো। তা গড়ে উঠেছিল শোষিত মানুষদের কাতরতা রোধে। একই সমাজে কেউ গরিব কেউ ধনী। গরিবেরা ধনীর গোলাম, নেই তাদের ন্যায্য প্রাপ্তি, পরিশ্রমের মূল্য। খাটছে কেবল খাটছে। ডিম দেয় হাঁস, খায় দারোগা 12 মাস ধরনের ব্যাপার। কিন্তু কেউ জমিদার, কেউ তার জমির হালচাষি। এই সমাজকে বদলাতে একবার সাম্যবাদী সমাজতন্ত্রের উদ্ভব হল। এটা সেই সমাজের কল্পতত্ত্ব, যেখানে কেউ রাজা নয়। আর কেউ রাজা না হলে বাকিরা প্রজা হয় না। সুতরাং সেখানে সবাই রাজা, তারাই প্রজা। পরিশ্রম যেই করুক, তার ফল কেউ বেশি বা কম পাবে না। কেননা তার মালিকানা পরিশ্রমকারীর নয়, সমাজের। কোরবানির মাংস ভাগের মতো। সবার নিজস্ব কোরবানির পশুর একাংশ সমাজের হাতে যাবে। সমাজ সেখান থেকে জনপ্রতি সবার জন্য সমান ভাগে ভাগ করে সবার চাহিদা মেটাবে। কিন্তু কোরবানি একটি উৎসর্গ। পরিশ্রম করে ফলানো ফসল তা নয়। সবাই সমান পাবে। এটা হলো সমবন্টন তত্ত্ব। তবে এটা ন্যায্য প্রাপ্তি কিনা তা নিয়ে সন্দেহ আছে বটে। যে পরিশ্রম করছে সে পাচ্ছে, এটা তার অর্জন।
কিন্তু কেউ পরিশ্রম না করেও সেই সমান পাচ্ছে, এটাও বোধহয় সেই অসমবণ্টনের পর্যায়ে পড়ে। যদিও সাম্যবাদের ভিত্তি অনেকটা এরকমই, তবু কখনো কখনো কোনো অঞ্চলের সামাজিক পরিস্থিতি যখন ধানমন্ডি অভিজাত এলাকা ও তারই পাশে গড়ে ওঠা মোহাম্মদপুর বস্তির মতো হয়ে ওঠে, তখন সমাজে সমাজতন্ত্রের বড় প্রয়োজন পড়ে যায়। ধানমন্ডিতে বাংলাদেশের শীর্ষ নেতাগোষ্ঠী, শিল্পজীবী ব্যবসায়ীদের বাস, যেখানে টাকা পকেটে থাকা ওয়ালেট টিস্যুর মতন। নাকে সর্দি এলে একটা নোট বের করে নাক মুছে ডাস্টবিনে ফেলা ব্যাপার। তারই পাশে মোহাম্মদপুর বস্তির অভুক্ত পেটের চোচো আওয়াজের রোল, মাটিতে গড়াগড়ি খাওয়া নোংরা হাড্ডিসার শরীরগুলো। গ্রামের খেতে দিন 2 লিটার ঘাম ঝরিয়ে ফসল ফলানো কৃষক পায় না ন্যায্য মূল্য, কিন্তু ধানমন্ডিওয়ালাদের সিন্ডিকেটে বাজার গরম, খেটে খাওয়া আরেক শ্রেণীর মানুষের জন্য আধা কিলো আলু 1 টুকরো রৌপ্য। ধানমন্ডিওয়ালাদের কারখানায় পুড়ে কয়লা হওয়া শ্রমিকের পরিবার পায় না শ্রমিকের জানের মূল্য, অথবা শ্রমজীবীরা বেঁচে থাকতেও পায়নি ন্যায্য পারিশ্রমিক। এই সময় সাম্যবাদের জয়গান গাইতে ইচ্ছে করে চট করেই, যেভাবে গেয়ে উঠতেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবুসাব তারে নিচে ফেলে দিল ঠেলে, চোখ ফেটে এলো জল, এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে ফুটবল। যে কোনো অঞ্চলের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অবস্থা যুদ্ধরত অবস্থার চেয়ে বেশি ভয়াবহ হয়। বাংলাদেশ গঠনে মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিও এই নীতি এড়াতে পারেনি। যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পুনঃসংস্করণ প্রায় অসম্ভবের মতন হয়ে উঠেছিল। রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি, তার ওপর ভারতে থাকা শরণার্থীরা ফিরলে আরও সংকট বাড়ল। আওয়ামী সরকারের ফুটবল নেতৃত্ব, অধিপত্য বিস্তারের নেশা, অদক্ষতা আর খুবই ভালো পর্যায়ের দুর্নীতি আকাশ ফুঁড়ে ওঠার জোগাড় হয়েছিল। চারদিকে হাহাকার ও দুর্নীতি সমানুপাতিক হল। হাসাকার যত বাড়ছে, আরেক শ্রেণীর মানুষের দুর্নীতিও সমান বা অধিক হারে। এসব দেখতে দেখতে জাভেদ আমির কেমন ক্লান্ত হয়ে উঠলেন। সে সময় ঘটনাক্রমে কমিউনিস্ট পার্টি বঙ্গবন্ধুর বাকশালে যোগদান করলেও একসময় তারা বাকশাল ছেড়ে দিল। হতে পারে তারা টের পেয়েছিল যে বঙ্গবন্ধু তার অদক্ষ, অনৈতিক শ্রেণীগত অধিপত্য বিরাজমান রাখতে বাকশাল গঠন করেছে, যা গরিবকে কবরে নিচ্ছিল, সুযোগসন্ধানী দুর্নীতিবাজদেরকে আকাশে তুলছিল। এই শ্রেণীশোষণ কমিউনিজম মানে না। স্বভাবতই তারা আবারও নিজেদের বামপন্থী চেতনায় ফিরে গেল। বিরোধ তৈরি হল তৎকালীন সরকার ব্যবস্থা ও গণতন্ত্রের সাথে। জাভেদ আমির কলেজ ছাত্র থাকাকালীন দেশে দুর্ভিক্ষ এল। সাল 1974 মার্চ। সরকার বলেছিল এই দুর্ভিক্ষের কারণ তখনকার এলাকাগত বন্যা ও জনসংখ্যা বৃদ্ধি। কিন্তু বিশ্লেষকেরা এটা মানতে নারাজ। অবশ্য এর পেছনে তাদের একটা যুক্তি আছে। তারা দেখেছে সে বছর দেশে এলাকাভিত্তিক যথেষ্ট ফসল ফলেছিল, কিন্তু তা মজুতকরণে যে ব্যবস্থা গ্রহণ দরকার তা করা হয়নি। বরং তখন সরকার নিজেকে গদির সাথে শক্ত করে আটতে ব্যস্ত। যেমন ভারতের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে দেশের সম্পদের ভাগবাটোয়ারা, চোরাচালান, বাজার দুর্নীতির কারবার জেনেও পদক্ষেপ না নিয়ে প্রশ্রয় দিয়ে দল ভারী করা। আবার যা মজুদ ছিল তাও দুর্ভিক্ষপীড়িত মানুষ হাতে পাচ্ছিল না। এর একটা কারণ আছে। বাজার তখন বড় শ্রেণীর হাতে। খাটে গরিব, তার অধিপতি উপরমহল শ্রেণী। আম জনতার হাত খালি। বড় শ্রেণীর মানুষ হতে গেলে দুর্নীতির বিকল্প নেই বললেই চলে। সুতরাং যাদের হাতে বাজার পণ্য, তারা একটু দুর্নীতি করবেই। এক্ষেত্রেও করল। গরিবের ক্ষুধার্ত পেট ও এক মঠো চালভাতের আশায় হাতে ধরে রাখা খালি টিনের থালাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা শস্য ও পণ্য কালো বাজারে বেচাকেনা করল। এসব সময় কমিউনিজমকে বড় মনে পড়ে।
কেননা কমিউনিজম এই সমাজ ও রাষ্ট্রের এই রোগের ওষুধ হিসেবেই তো গঠিত হয়েছে। জাভেদ আমির আর পরিণতি ভাববার সময় পেল কোথায়? এই দুর্ভিক্ষ, মানুষের হাহাকার, নতুন তথাকথিত স্বাধীন দেশের নাটকীয় মঞ্চ তাকে বামে ঠেলে দিল। এই বামে সে সমাজতন্ত্র দেখেছিল, যে দিকের নীতি অন্তত শ্রেণীকে এক করে। বড় শ্রেণী, ছোট শ্রেণীর নীতির কবরের নাম সাম্যবাদ, যেখানে গরিবের পেটেও সেই খাবার এবং ততটুকু খাবার পড়ার কথা যা বড়লোকের পেটে পড়ে। জাভেদ আমির যুদ্ধ শেষে একটু নিস্তেজ হয়ে পড়লেও সেটা কদিন পর পরিবর্তিত দৃষ্টিকোণ হিসেবে আবার ফিরল। গণতন্ত্রের সরকার ব্যবস্থাকে ঘেন্না করার রোগে ধরল তাকে। সমাজতন্ত্রের উল্লেখযোগ্য অপকারিতাকে একপাশে সে বহু বছর ছুটেছে সাম্যবাদের পেছনে। পরিশ্রমী শ্রমিকদের ঘাম ও গরিবের পেটের ক্ষুধার মূল্য চাইতে চাইতে সংসার জীবনে আসতে তার বয়স হয়েছিল ৩১। জয়নাল আমিরের সাথে তার সম্পর্ক এক জটিল রূপ নিয়েছিল। দুজনই দুজনের কর্মকাণ্ডকে বাধা দেবার চেষ্টা করেনি। দুটোই সঠিক তাদের কাছে। জয়নাল মানুষ মারে, তাদেরকে মারে যাদের ওপর জাভেদের ক্ষোভ রয়েছে, কারণ তারা শোষক শ্রেণী, যার বিরুদ্ধে জাভেদের আক্রোশযাত্রা। কিন্তু দুই ভাইই চাইত অপরকে নিজের নীতিতে আনতে। দুজনের উদ্দেশ্য এক, রাস্তা আলাদা। জাভেদ চেয়েছিলেন জয়নাল কমিউনিস্ট করুক, জয়নালের ধারণা ছিল ওসব আন্দোলন ফান্দোলনে কিছু হবে না। যে বেলাইনে হাঁটবে প্রথমত তার দুপা পরে মাথাটা কেটে নিলেই ঝামেলা খতম। এই দ্বন্দ্বে দুজন কোনো দিন কাছাকাছি আসতে পারেনি, অথচ উদ্দেশ্য এক বলে তাদের শত্রু একই। বহুবার হুমকি পাবার পরেও জাভেদ রাস্তা ছাড়লেন না। গণতন্ত্রের প্রতি তার ঘেন্না ফুরোবার নয়। গরিব তখনও না খেয়ে ফুটপাতের এক কোণে নোংরা চাদরের নিচে জড়োসড়ো হয়ে রাত কাটায়। কৃষক শ্রমিক তখনও শ্রমের মূল্য পেয়ে ওঠেনি। জাভেদ কেন রাস্তা ছাড়বেন? জয়কে তুলে নেবার আশঙ্কা কতবার দেখা দিয়েছে, কিন্তু জয়নাল আমিরের জন্য সম্ভব হচ্ছিল না। তবে গণতন্ত্রের পূজারীরা এভাবে বেশিদিন চলতে দেবে কেন? যখন স্বৈরাচার হুসাইন মোহাম্মদ এরশাদের রাজ কায়েম হল, তখন বাংলাদেশের গণতন্ত্রের দুই প্রধান দল আওয়ামী ও জাতীয়তাবাদী দল অল্পদিনের জন্য হলেও একজোট হয়েছিল। এছাড়া দুদলই যখন গণতান্ত্রিক, তখন গণতন্ত্রের বিরোধীরা যে কোনো সময়েই তাদের দুজনেরই শত্রু। কেননা কমিউনিজম সমাজতান্ত্রিক গণতন্ত্র মানে। ১৯৯৪-এর এক রাতে কয়েকদিন পর জাভেদ আমিরের রাজধানী থেকে ঢাকা ফেরাই দুই দলের সম্মিলিত হামলার মোক্ষম দিন হয়েছিল। কমিউনিস্ট পার্টির যে আওয়ামী বিদ্বেষের রোগ, তা ছড়িয়ে পড়িয়েছিল। তারা ক্রমান্বয়ে এক এক কর্মসূচি দেখিয়েছে আওয়ামীর বিরুদ্ধে। তাহলে আর ছাড়াছাড়ি কেন? দুই দলের মিলিত বিদ্বেষ ও হামলায় আমির পরিবার নিঃশেষ হল এক অবরুদ্ধ নিশীথে। জানা নেই সমাজতন্ত্রের অসুবিধা ও সুবিধার অনুপাত কত। কিন্তু জাভেদ আমির একটি এমন সমাজের জন্য লড়াই করেছেন, যা হয়তো সকল কমরেডই স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়ন অসম্ভব প্রায়। অপকারিতাগুলো প্রকট হয়, উপকারিতা তলিয়ে যায়। তবু জাভেদ আমির এক জীবন সাম্যবাদের পেছনে দিলেন, যেই তত্ত্বে শ্রেণীগোত্র, শ্রমিক মালিক নির্বিশেষে সবাই সমান। ফাঁকা বৃত্ত। মুস্তাকিন একটু হাসে, কখনও ভাবিসনি এমন করে, না? জয় কিছুক্ষণ আনমনে হাত দিয়ে ঠ্যাঙের ওপর ঢোল বাজাল, তারপর ঠোঁট কামড়ে হেসে বলল, অত ভাবাভাবি ভালো না রে পাগলা। ভাবলে ক্যালোরি অপচয় হয়। অপচয়কারী শয়তানের ভাই। কিন্তু আমি একজন ভালো লোক। ঠিকই তো। খুব সহজে আপাত ফুটবল যাকে তাকে শত্রু বানিয়ে নিয়ে তাদের ধ্বংসের পেছনে লেগে যাওয়াটা অনেক সহজ এত ভাবাভাবির চেয়ে। তুই আসলেই একজন সচেতন নাগরিক। জয় দুপাশে দুই হাত প্রসারিত করে প্রশংসা নেবার ভঙ্গিতে মাথা নোয়ায়।
এরপর চুপ সব। অন্তু কপালে আঙুল চেপে বসেছিল। তার আবারও মনে হল এই জীবনে জানা ও অভিজ্ঞতার শেষ নেই। রূপকথা আজগর একদিন অমূল্য একখানা কথা তাকে বলেছিল। দিন যত যাচ্ছে অন্তুর মনে হচ্ছে সে এক অমীমাংসিত প্যারাডক্সে কয়েদ হয়ে যাচ্ছে, যেখানে শুরু বা শেষ নেই। এখানে শেষ থেকে শুরু হয় এবং সেই শুরু থেকে আবার শেষের দিকে ধাবিত এক প্রবাহে ভেসে যেতে হয়। কেন এখানে কোনো সিদ্ধান্তে স্থির থাকা যায় না, ভাঙন ধরে যায়? কেন যাই করতে মনস্থির করা যায় তাই কোনো এক পর্যায়ে অসমাচীন মনে হয়? অন্তু ভাবতে লেগে যায়। মুরসালিন জীবনের এ পর্যায়ে বোধহয় বড় ক্লান্ত হয়ে পড়েছিল। নিজের শরীরের ব্যথার চেয়ে বড় ঘরে লাশের মতো পড়ে থাকা ছোট ছোট দেহের কাতর আর্তনাদ তার বিদ্রোহ ও জেদকে পরিশ্রান্ত করে তুলেছিল। তারা যখন ডেকে ওঠে মুরসালিন ভাই বলে, মুরসালিনের লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। ওদের জন্য মুরসালিন কি করতে পেরেছে? ওদের নিস্তেজ অসুস্থ, ক্ষুধার্ত, পিপাসার্ত শরীরগুলো মৃত্যুর প্রহর গুনছে, আর সেই প্রহর খুব কাছে। মুরসালিন আন্দাজ করল হামজা এখনো ফেরেনি। ফেরার পর ঘটনাচক্র পাল্টি খাবে, সবকিছুতে একটা ধাক্কা লাগবে, সেই ধাক্কার প্রস্তুতিই চলছে যেন চারদিকে। হামজা বুঝবে মুরসালিনকে দিয়ে তার স্বার্থ হাসিল হবে না। সব বিগড়ে গেছে, সাথে মুরসালিন অটল। এবং মুরসালিনের দিনের শেষ সেখানেই। সেই প্রেক্ষিতেই মুরসালিন এই দিন প্রথমবারের মতন জয়কে কাতর কণ্ঠে বলেছিল, শোন জয়, তোরা যে ভয় পাস এরা বড় হয়ে জঙ্গি সন্ত্রাস, তোদের বিরোধী হয়ে উঠবে, মাদ্রাসাগুলো এসব তৈরির কারিগর তোদের কথাই রইল। ওদেরকে ওদের বাড়ি পৌঁছে দে। ওরা আর মাদ্রাসায় যাবে না। আমাকে একটা কাগজ আর কলম দে, আনসারি চাচার কাছে চিঠি লিখে দিই, মাদ্রাসার স্থগিত কার্যক্রম বন্ধ করে দেয়া হোক। জয় উঠে দাঁড়ায়। অন্তু ছটফট করে উঠল, সে কিছু বলতে চায় এই মুহূর্তে। যা বলাটা অনিবার্য দরকার। তার আগেই মুরসালিনকে এমন সিদ্ধান্ত নিতে দেয়া যাবে না। কিন্তু জয় বেরিয়ে আসার জন্য পা বাড়ালে মুরসালিন ডেকে বলে, 2 টুকরো কাগজ আর কলম দে আমাকে। শেষমেশ একটু আঁকিবুকি করি। অন্তু জয়কে সেদিন মদ খেতে দিল চুপচাপ। সে খুব ভাবল। জয়কে দেখল ওই জটিল চেহারায় অনুশোচনা আছে কিনা। ঠিক বোঝা যায় না। কিছু ঝাল পকোড়া, কাঁচা আদা মচমচ করে চিবিয়ে খাচ্ছে। আরাম করে বসে মনোযোগ সহকারে ড্রিঙ্ক তৈরি করছে যেন সে সেই মদের তরলে ডুবতে চায়, কিছু খুঁজতে চায়। এক বোতল রাম খুলে কয়েক ঢোক ঢকঢক করে গিলল। আবার কি মনে করে একটা ড্রিঙ্ক বানাতে বসল। 1 শট রাম লিকুইড, বিট লবণ, চিনি, সোডা ওয়াটার, লেবুর রস, আইস কিউব। তার চোখে মুখে চিন্তার ভাব নেই। অন্তু হিসেব কষে জয় বারবার বলে তার জীবনে অভিজ্ঞতা বেশি। অন্তু টের পায়, আসলেই অতিরিক্ত বেশি। সেক্ষেত্রে জয় আজ আর চমকায় না, থমকায় না, চিন্তাভাবনা ও পথ বদলায় না, এবং যেন সে জানে কি হবে, কি হচ্ছে, কি হতে পারে সব জেনে সে সেদিকে বড় আরাম করে 1 কদম 2 কদম করে এগিয়ে যাচ্ছে। প্রেমপূর্ণতা সেটা জয়ের ক্ষেত্রে। জয় তার প্রেমকে আলিঙ্গন করতে এগোচ্ছে। পরদিন দুপুরে কামরুলকে মারার দায় এমপির কাছে অন্তুকে ধরিয়ে দেবার প্রসঙ্গ উঠলে জয় বলেছিল, আমার হাতে এবার একটা এমপি খুন করাতে চাও? অন্তু জিজ্ঞেস করেও জবাব পায়নি। এর আগে অন্তুকে কারো হাতে তুলে দেবার প্রশ্নে জয় আমির কার প্রাণ নিয়েছে। জয় গোসল শেষে বের হলেও অন্তু একবার জিজ্ঞেস করেছিল, জয় গ্রাহ্যই করেনি। অন্তু বসল বিছানার ওপর। সেদিকে একবার, দুবার তাকায় জয়, নজর সরিয়ে শার্টের বোতাম লাগাতে লাগতে আয়নায় নিজেকে দেখে স্মিত হেসে মাথা নাড়ে, ডোন্ট লিসেন টু ইয়োর হার্ট,
my boy. Cause it's on your left side. And the left side is the direction of destroying anything, everything, then you have to fucked up and get turnover on your way. সেদিন জয় চারদিকের এত বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কর্মসূচি ফেলে সে অন্তুকে নিয়ে রওনা হল ঘোড়াহাটের দিকে। এমপির সাথে দেখা করা ফরজ ছিল, কারাগারে যাবার ছিল। শরীর ও মনের ভেতরটায় কেয়ামতের তাণ্ডব অগ্রাহ্য করে অন্তুর হাতটা ধরে বাসে চেপে বসল বাসের হাট থেকে ঘোড়ার হাটের উদ্দেশ্যে। বাসের ভেতরে এক মহিলা, বয়স ৪৫-এর ওপারে, কিন্তু সাজসজ্জায় কিশোরী হবার প্রয়াস। এটা খারাপ না, কিন্তু জয়ের গা চুলকানি আছে এসবে। তার ওপর মহিলাটি বিশাল এক পর্বতের অত বড় ব্যাগ দেখিয়ে জয়কে বলল, ভাইয়া, এটা একটু উপরে তুলে দেবেন প্লিজ। জয় দুপাশে মাথা নাড়ে, না খালা, প্রশ্নই ওঠে না। মহিলা চিকন সুরে চিটমিট করে উঠল, মানে? খালা মানে কি? খালা মানে হল সম্বন্ধীর চেংড়ি। হোয়াট ননসেন্স! আমি খালা? খালা মনে হয় আমাকে? জয় একটু নিচু স্বরে চিবিয়ে বলে, না। তোর মতন দামড়া মহিলাকে খালা মনে হবে, এত ভালো না আমার রুচি। মহিলা কথা ভুলে গেল, সম্বন্ধীর কি? খালা? বেয়াদব লোক, অসভ্য জানোয়ার। এক্ষুনি শিক্ষা দিচ্ছি। কত বড় সাহস! এসব জঙ্গল থেকে উঠে আসে, রাবিশ। কন্ট্রাক্টর? কন্ট্রাক্টর ফুল অ্যাকশন মুডে এসে দাঁড়াল। জয় শুধু সেদিকে তাকিয়ে দাঁত বের করে হি হি করে হাসল একবার। কন্ট্রাক্টর পরিমরি করে সালাম ঠুকে আবার চলে যায়। জয় মহিলাকে সবিনয় বলল, যাই হোক, আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি, তাই আপনাকে প্রাণপ্রিয় বাংলা ভাষায় বলতে পারলাম না যে এই শালি, খাসি শালি নাম বাস থেকে। নয়তো আধমনে ওজন বিশিষ্ট কোমরের ওপর দুম করে এক লাথি মারব, জানালা ভেঙে বাসের বাইরে গিয়ে পড়বি। যান নিজের সিটে যাইয়ে বসেন। ব্যাগটার ওপর এখন আমি পা রাখব। জয় ব্যাগটা বাসে মেঝেতে পায়ের কাছে এগিয়ে নিয়ে পাদানি বানিয়ে আরাম করে বসে। অন্তু লজ্জায় কুকড়ে উঠল। এত অসভ্য, জঙ্গলি একটা লোকের সাথে সে যাচ্ছে, ইচ্ছে করল বাস থেকে নেমে যেতে। মুখে দুহাত চেপে বসে রইল। মহিলা কাচুমাচু হয়ে নিজের সিটে বসে। অন্তু বলে, এত জাহিল কেন আপনি? নারীকে ইজ্জত দিতে কোথায় ব্যথা পান? জয় খুব বিজ্ঞের মতো বোঝালো অন্তুকে, ব্যথা না, ঘরওয়ালি। এটা একটা চিন্তা। কেউ একজন বলেছিল, যদি সবাইকে ইজ্জত দেই তো বেইজ্জত করব কার? বিষয়টা কিন্তু আসলে ভাবার মতো, ঠিক না? অন্তু কপালে একটা চামড়ো মারে। জয় সাবধান করল, নিজে চাপড়ে কপাল ফাটিয়ে আমার দোষ দেবে। সরল পাইছ তো, লুটে খাচ্ছ। নট ফেয়ার। ঘোড়াহাটের গ্রাম্য ঐতিহ্যের রূপ বদলেছে। আমির নিবাস এই অঞ্চলে ভৌতিক বাড়ির লোককাহিনীতে পরিণত হয়েছে। মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের হামলা হওয়া বাড়ি ওটা। এছাড়া এ বাড়িতে জলিল আমিরের মাথা কাটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, জাভেদ আমিরকে দেখেছে লোকে। সরকার দ্বারা বাজেয়াপ্ত হওয়া বাড়িটা 2010-এ জয় হাইকোর্টে রিট করে, কত কি করে তা ফেরত এনেছিল। কিন্তু কখনোই তাকে এ বাড়িতে আসতে দেখা যায় না তেমন। ফটকের সামনে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ কি যেন দেখল জয়। লোহার ফটকে মরিচা ধরে খসে পড়ছে। বাড়িটা হান্টিং হাউজের খেতাব না পেলে এটুকু অক্ষত থাকত না নিশ্চিত। ভৌতিক অতীতের গল্প প্রচলিত থাকায় লোকে আশপাশে আসে না। কিন্তু চোরের কাছে ভূত কাবু।
রাত পেরোলেই বাগানের দামি দামি গাছ উধাও হওয়া ঠেকাতে জাভেদ আমির ও জলিল আমিরের মাথা কাটা ভূত পারেনি। অন্তু অবাক হয়ে দেখে আমির নিবাসের সীমানার মাঝে দাঁড়িয়ে থাকা চিলেকোঠা বিশিষ্ট দোতলা বাড়িটিকে। চারধারে বিশাল প্রাচীর লতানো উদ্ভিদ ও শেওলায় ঢাকা পড়েছে। প্রাচীর ঘেরা সীমানার পরিমাণ বিঘাখানেকের কম হবে না। অন্তুর মনে হল পরিত্যক্ত প্রাসাদ বটে। বিশাল এক বহরে বুক উঁচু করে দাঁড়িয়ে আছে বিস্তৃত এক পতিত ভূমির মাঝখানে। উত্তর দিকে প্রাচীর ঘেঁষে শান বাঁধানো মৃত পুকুর। পাকা পাতা, শেওলা ও নোংরায় জল আরকাত্রার মতো দেখা যায়। বাড়িটা জলিল আমিরের অভিজাত রুচিবোধের পরিচয় বহন করছে এখনো। আমির নিবাস জানান দেয় ঐতিহ্যের মাঝেও আধুনিকতাকে ঠেসে ঠেসে ভরে রাখা যায়। ফটকে চাপ দিতেই মরিচা ধরা ধাতব আওয়াজ উঠল। জয় আলগোছে অন্তুর হাতখানা চেপে ধরে বলে, ঘরওয়ালি, আপনার পছন্দ হয়েছে শ্বশুরবাড়ি? অন্তু পুরনো দ্বিতল বাড়িটির দিকে দৃষ্টি রেখেই জিজ্ঞেস করে, আপনাদের পারিবারিক পেশা কি ছিল? জয় হাসে, অন্তুর কানের কাছে মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমার পারিবারিক ব্যবসা যেহেতু ইল্লিগ্যাল কিছুই হবে। এই যেমন ধরো, মুরগির দুধ, পাঠার ডিম, মাছের লেগ পিসের স্মাগলিং, এরকম টাইপের অনৈতিক ব্যবসা ছিল। অন্তু কটমট করে তাকিয়েও হেসে ফেলল অনিয়ন্ত্রিতভাবে। জয় তা দেখে নাক কুচকায়, বাড়ির আশপাশে নজর ঘুরিয়ে দেখতে দেখতে বলে, মশলা, কয়লা, পেট্রোলিয়াম টাইপ কাঁচামালের ব্যবসা ছিল। অন্তু একটা দীর্ঘশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে একটা অযাচিত বাচ্চা বাচ্চা খেয়াল এলো, ঘটনাক্রমে সে ঐতিহ্যবাহী বিশাল এক ব্যবসায়ী বনেদি বাড়ির বউ হয়ে গেছে। মানব মস্তিষ্ক এমনই জটিল। হুটহাট পরিস্থিতি ভুলে সুখের চিন্তায় মত্ত হতে তার পরিস্থিতির কাছে অনুমতির দরকার পড়ে না। বাড়ির সীমানায় পা ফেলার পর জয়ের শরীরটা আচমকা ঝাঁকুনি খেয়ে উঠল সামান্য। অন্তু তা টের পায়। আর চোখে একবার দেখে কেউ তাকে ডেকে বলে, জয় আমির জীবন্ত পাথর। সে পাথর, তবে জীবন যেহেতু আছে তাই আজও সে শিউরে ওঠে ভূতকালের ঘটনাগত আতঙ্কে। অন্তুকে নিয়ে ভেতরে এগিয়ে যায় জয়। দু চারজন ওদেরকে পেছনে থেকে ঘুরে দেখে যায়। কৌতূহল ও সমীহে ভরপুর তাদের চেহারা। এই আমিরদের নুন খেয়ে তাদের দিন চলেছে, আজ আমিরেরা ঘোড়াহাটের অতিথি। জয়কে সবাই একনজর দেখতে দাঁড়িয়ে থাকে টাকফাটা রোদে। জয় পেছনে ফেরে না, সোজা গিয়ে প্রবেশ দরজায় দাঁড়ায়। শালকাঠের দরজার হুড়কোখানা ভারী লোহার। তার সাথে কত পুরনো এক জংধরা তালা ঝুলছে। মাকড়সার জাল ও নোংরায় হাঁচি উঠে এলো। অন্তু দরজাটা দেখে। তার উচ্চতার 3 গুণ কমপক্ষে। কালো হয়ে উঠেছে রংটা। চাবি ঢুকতে চাইছিল না। অন্তু খেয়াল করে শুধু তালার ঝং দায় নয়ের জন্য, বরং জয়ের হাত ঘেমেছে, হাতের মৃদু কাঁপুনি বোধহয় চোখে ধরা পড়ল। চাবি ভেতরে ঘুরলেও তালা আটকে রইল। অন্তুকে নিজের পেছনে সরিয়ে হাইবুট দিয়ে দুম দুম করে দটো লাথি মারল তালার ওপর। ছিটকে খুলে এলো তালা। জয় দরজা ঠেলে না। দরজা ঠেললেই চোখের সামনে বিছিয়ে যাবে সদরঘর। সেখানে আছে জলিল আমিরের আরাম কেদারাখানা। শেষবার জয় যখন এই সদরঘর দেখেছে, সেই আরাম কেদারার পায়ার কাছে দাদুভাইয়ের মাথা কাটা লাশটা পড়েছিল। জয়নাল আমির হুড়মুড়িয়ে বেরিয়ে গেছিলেন তাকে কোলে নিয়ে। জয়ের ভয় হয় ওই সদর দরজা খুলতেই এক্ষুনি সে দেখতে পাবে দাদুর মাথাকাটা দেহটা পড়ে আছে মেঝের ওপর, এক দলা রক্ত জমাট বেঁধে আছে মেঝের ওপর। জয় বিস্ময়ে হতবাক হয়ে ওঠে। সে নিজেকে জানিয়েছে সে সব ভুলে গেছে। তার কিচ্ছু মনে নেই। সে তার মা, বাবা,
দাদু কারো চেহারা মনে করতে পারে না। জয়ের চেতনা ফেরে দরজার ক্যাচক্যাচ আওয়াজে। অন্তু দরজা খুলে জয়কে বলে, অসুস্থ লাগছে? জয় হাসে, না, একদম ফিট আছি। সে বলতে পারে না সে তার নিজ ঠিকানায় আজ ২১টা বছর পর পা রেখেছে। সেই রাতের পর আর কখনো জয় আমির নিবাসে পা রাখেনি। ১৬ বছর পর ২০১০-এ সরকারের কাছ থেকে নৈতিকতাকে এক করে সে বাজেয়াপ্ত এই সম্পত্তি উদ্ধার করেছিল। তার এই নিজ ঠিকানায় একবার ভাঙাচোরা দেহটা নিয়ে উপস্থিত হবার জন্য সে ব্যাকুল হয়েছে, কিন্তু আসার জন্য মানাতে পারেনি নিজেকে। অন্তুকে সঙ্গে নিয়ে নিজ ঠিকানায় পা রাখবার লোভে সে বারবার অন্তুকে নিয়ে আসতে চেয়েছে এখানে। অন্তুটা একমাত্র তার নিজের, আর কেউ ছিল না কখনো তার হাতের কাছে, যাকে নিজের বলা যায়, যাকে নিয়ে নিজেদের পরিচয়ের কাছে ফেরা যায়। এই সম্পত্তি উদ্ধারের পর সে জিন্নাহকে খুঁজতে আরও বেশি পাগল হয়েছিল। জিন্নাহকে সাথে নিয়ে দুই ভাই আমির নিবাসে ফিরবে। সে জিন্নাহকে পায়নি। তারপর এক অন্তু তার স্ত্রী, যার সমান হক আছে আমির নিবাসের ওপর, যাকে সাথে নিয়ে সে আমির নিবাসে বসবাস করতে পারে বাকি এই জনমটা। অন্তুর হাত ধরে সদর ঘরে পা রাখে জয়। কোথাও একটু পরিবর্তন নেই, শুধু আসবাবগুলো দুই যুগের ব্যবধানে পুরনো হয়েছে। ধুলোর স্তর পুরু হয়েছে সেসবের গায়ে। মাকড়সারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে ঘরের আনাচে কানাচে। জয় স্তব্ধ পায়ে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো আলতো করে বুজে নেয়। শিকারী এই বাড়িতে তার শৈশব কৈশোরের হক ছিল। সে বঞ্চিত হয়েছে। এই অভিজাত্যে, এই বনেদি আবাসস্থলে তার ঠাঁই মেলেনি। অথচ এর সবটাই তার অধিকার ছিল। অন্তু চারদিকটা চোখে গিলে নিতে চায়। বিশাল হলরুমটা ধুলোয় স্নান করেও এক টুকরো আভিজাত্য হারায়নি। জানালা খুলে দিল অন্তু। পশ্চিমে ঢলতে থাকা সূর্যের চকচকে আলো আছড়ে পড়ল ঘরটার ভেতরে, বহু বছরের অবরুদ্ধ নিশীথের আধার কেটে আলো পড়ল সেখানে। ঘরটা কি চমকে উঠল এতে? ধুলোয় ভারী হয়ে ওঠা মখমলের পর্দা ঝুলছে জানালায়। অন্তু এই দিনক্ষণে এক অদ্ভুত ও অচেনা অনুভূতি প্রবণতার শিকার হয়েছিল, যা নারীসুলভ, আবেগপ্রবণ, যা এড়ানোর সাধ্যই নারীর থাকে না। অন্তুর ভেতরে কেউ খোঁচায় এটা তার শ্বশুরবাড়ি। এই আসবাব, ঘর সংসার, গোটানো বাড়িখানায় তার নারীত্বের অংশীদারিত্ব রয়েছে। সে এ বাড়ির বউ। অন্তু বিস্ময়ে থমকে ওঠে। ভেতরের যে অংশ তাকে এসব কথা বলছে, তা কি জানে আজ অন্তু কেন এসেছে এখানে? অন্তু কি বলতে চায় তার স্বামী নামক আসামিকে? তাহলে এই দ্বিধা কিসের? অন্তুর ভেতরটা চিরে যাচ্ছে কি? বিভক্ত হয়ে উঠছে তার চিত্ত। দোটানা বড় যন্ত্রণাদায়ক। সেই দোটানা অন্তুকে হতবিহ্বল করে তুলল। ভেতরে কোথাও একটা নারীসুলভ দাবির সাথে তার সিদ্ধান্তের তুমুল লড়াই শুরু হয়েছে। অন্তু অবাক হয় এই ভেবে আজও কোথাও একটা তার ভেতরে নারীত্ব আছে। সেই নারীত্ব, যা তার ভেতরে মৃত ঘোষিত হয়েছে সেই কবে। অন্তু ছটফটিয়ে ওঠে, ফিরে আসে হলঘরের মাঝখানটায়। জয় সেই আরামকেদারায় বসা। মৃদু দুলছে জলিল আমিরের চেয়ারখানা। এই চেয়ারে জলিল আমির বসেছিলেন সেই রাতেও। দাদু যাতে বসতে না পারে বা বসলেও হেনস্থা হয় এজন্য জয় মুঠো ভরে ধুলোমাটি এনে চেয়ারে মেখে রাখত। একটা সিগার জ্বালায় জয়। চোখ দুটো বুজে সিগারে টান দেয়। এক পাজা ধোয়া বিশাল হলরুমের নিস্তব্ধ ছাদে গিয়ে মেশে। অন্তুর কাছে আমির বাড়ির বিশালাকায় এই হলরুম স্বপ্নের রাজদরবারের মতো লাগছে। পুরনো এসব আসবাব কমপক্ষে অর্ধশত বছর পুরনো।
সেরকম এক শালকাঠের দোলকেদারায় সাহেবদের মতো পোশাক ও হাইবুট পরা জয় আমিরকে দুহাত দুই হাতলে মেলে বসে দোল খেতে দেখে অদ্ভুত লাগে। জয় কোথাও ডুবে যাচ্ছে। তার দেহটা দুলছে, সে এই সময়ধারায় নেই। এক দুলুনিতে কেদারার শব্দটুকু বদ্ধ হলরুমে অদ্ভুত শোনায়। অন্তুর মনে হয় জয়কে সে আজ প্রথম তার নিজস্ব জায়গায়, নিজস্ব রূপে দেখছে। জয়ের দুষ্টুপ খাটে, জটিল রসিক চেহারায় যে অভিজাত্য ফুটে ওঠে, তা হামজার বদৌলতে নষ্ট হতে হতে নিঃশেষ প্রায়। অথচ তার জন্ম এরকমই এক বনেদি আবাসে। অন্তু উদাস চিত্তে পা দুটো গুটিয়ে দোলকেদারার পায়ার কাছে নোংরা মেঝেতে বসে। তখন বিকেলের নরম পরিবেশে নিস্তব্ধ, শিকারী আমির নিবাসের হলরুম রহস্যে মাখো হয়ে উঠছিল যেন। জয়ের আঙুলের মাঝে চেপে ধরা সিগারের ধোঁয়ায় বমি ঠেলে আসে অন্তর। আজ দুটো দিন শরীর তুলনামূলক ভালো। আপনার বাড়ন্ত বয়সটা ভালো কাটেনি। অন্তুর গলার আওয়াজে জয় আচমকা একটু নড়ে ওঠে, চোখ মেলে তাকায়। শরীরটা সামান্য ঝাঁকুনি দিয়ে সিগার ঠোঁটে গুজে চিরচেনা ভঙ্গিতে হেসে মাথা নাড়ে, তা আমার খারাপ হওয়াকে ত্বরান্বিতও করেনি। আমি খারাপ, তাই আমি খারাপ, কারণ আমি খারাপ। নাটক করবেন না। খুব অপছন্দের আমার। জয় হাসল, নাটককে না করে ঘরোয়ালি? আমিও করি, প্রয়োজনের তাগিদে। কিন্তু আপনি এটাকে নিজের পুঁজি বানিয়ে নিয়েছেন। আমার খারাপ হবার পেছনে আমার পেছনের ঘটনার প্রভাব নেই। মেনে নাও। আছে, এটা বরং আপনি মুখে স্বীকার করে নিন। জয় ঝুঁকে বসে, ঠোঁটে আঙুল ঠেকিয়ে হেস বলে, তো তাহলে কি সব মাফ? কিন্তু তা পুরোটা নয়, তা আংশিক। জয় হাসল, আংশিক? হ্যাঁ, আংশিক। কারণ অতীত মানুষকে দ্রোহিতার আশ্রয় আনে কিন্তু তাকে জানোয়ার বানায় না। আপনি জানোয়ার, কিন্তু আবার পুরোপুরি তাও নন। অতীত আপনাকে না মানুষ থাকতে দিয়েছে, আর না কিছু ক্ষেত্রে পুরোপুরি জানোয়ার হতে দিয়েছে। মানুষমানুষের ঝুলন্ত সেতুতে আপনার অবস্থান। বাপরে, মাইরি কি পর্যবেক্ষণ! বিষয়টা উদাহরণসহ ব্যাখ্যা করো তো। ব্যাখ্যা ছাড়ুন। উদাহরণ, আপনি সরাসরি ধর্ষণকে ভয় পান। কারণ অতীতের একটি ঘটনা। কিন্তু আপনি অন্য যেকোনোভাবে যেকোনো নারীর সম্মানহানিকে উপভোগ করেন। এক্ষেত্রে আপনার আসল প্রকৃতি কাজ করে, যা জানান দেয় আপনি নোংরা। কিন্তু অতীতের একটি ঘটনা আপনাকে সরাসরি নিকৃষ্ট কাজটিতে লিপ্ত হতে দেয় না। এভাবেই কখনো অতীত আপনাকে সর্বোচ্চ খারাপ বানিয়েছে, যা আপনি ছিলেন না। আবার কখনো আপেক্ষিক ভালো বানিয়েছে, যা আপনি নন। শালার কয় কি রে? তুমি কি আমাকে নিয়ে গবেষণা করার জন্য কি কোনো গবেষণা কেন্দ্র খুলেছ নাকি? প্রয়োজন পড়ে না। বাহ, তো তোমার ধারণা তুমি আমাকে খুব বোঝো? যেটুকু বাকি ছিল, তাও পূর্ণ হয়ে গেছে। এখন হিসেবে তাই। জয় সিগারে টোকা মেরে ছাই ফেলে বলে, এইটা অন্তত ব্যাখ্যা করো তো, শুনি। প্রথমবার কারো মুখে আমার ব্যাখ্যা শুনতেছি। ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। বলো, বল শুনি। তার আগে আপনি আজ হেয়ালি থেকে বেরিয়ে আসুন। নিজে মুখে স্বীকার করুন আপনার অতীত আপনার বর্তমানকে একটু হলেও সার্কুলেট করেছে। জয় ঝুঁকে এলো অন্তুর মুখের ওপর, কখনো করিনি। এজন্য জেদ করছ? অন্তু মুখ পিছিয়ে নেয়, আজ করবেন।
জয় ভ্রু নাচায়, জোরপূর্বক করাবে নাকি? না, আপনিই করবেন। বিশ্বাস? যাই ভাবুন। তাতে ফায়দা? অন্তু হাসল। আপনি একদিন বলেছিলেন, সবকিছুর ফায়দা এবং ফজিলত খুঁজতে নেই। তাহলে নিজেকে হারিয়ে ফেলার চান্স থাকে। এবং কথাটা সত্যি ছিল আমার ক্ষেত্রে। জয় নাটকীয় স্বরে বলল, কবে যেন বলেছিলাম এই কথা, আরমিন? যেদিন প্রথম আপনার সম্মুখীন হয়েছিলাম। সেই আধখাওয়া সিগারেটটা আলমারিতে এখনো তোলা আছে। সেটার ফজিলত জানার ইচ্ছে ছিল একসময়ে। জানতে চাও নাই কেন? ওই যে সবকিছুর ফজিলত খুঁজতে নেই। জয় মাথা নত করে হাসল। খানিকক্ষণ চুপ থেকে বলল, খারাপ ভালো মুদ্রার দুই পিঠ। তার মানে বোঝো? দেহখণ্ড কিন্তু একটাই, শুধু পৃষ্ঠ বিপরীত। মানুষ জন্মের সময় সেই মুদ্রার মাঝের ব্যবধানটুকুর মাঝখানে নিরপেক্ষ অবস্থায় জন্মায়। তারপর মানুষ ধীরে ধীরে যে কোনো এক পিঠে বিলীন হয়ে যায়। কিন্তু অপর পিঠ কিন্তু তখনও বিপরীত। তার মানে পিঠ বদলালে ভালোর খারাপ আর খারাপের ভালো হবার সুযোগ থাকে। আমার সেই সুযোগ ছিল না। অন্তু আফসোসের হাসি হাসে, এত বোঝেন, তবু ফিরলেন না। জয় ধোয়া ছেড়ে হাসে, সহজ হতো না। আপনার এই জীবনটাও সহজ না। আপন লাগে। পাপকে আপন লাগে? উমম। নিজের নিজের লাগে। ভালোটাকে অপরিচিত লাগে, মনে করো দুঃসম্পর্কের অচেনা কিছু একটা। পাপটা আমার, আমার কাছের, পাশের, সাথের। কেউ কেউ দুনিয়ার পাপের থলে ভারী করতেই জন্মায়, ম্যাডাম। আপনারা আছেন তো তার বিপরীত। অসুস্থ ধারণা। সুস্থটা কি? অন্তু কিছুক্ষণ পলক না ঝাপটে চেয়ে থাকল জয়ের চোখ বরাবর। ঘন পাপড়ির মায়াবীতিখ চোখ দুটো জয়কে একটু অবশ করল। কথা বলা চোখের এই এক দোষ। চোখের ভাষা মারাত্মক ধ্বংসাত্মক হয়। জয় চট করে চোখ ফেরাল। অন্তু খুব আন্তরিক স্বরে বলল, আজ আপনার সাথে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপে বসেছি, জয় আমির। আপনার মনোযোগ পেতে পারি? পাচ্ছ না? আরেকটু। এত মনোযোগ দিয়ে কি হবে? ভয় পাচ্ছেন? পেতে হয় একটু। কেন? জয় হেসে ফেলল অন্তুর চোখে তাকিয়ে, কোথাও মনোযোগ দেয়া আমার স্বাস্থ্যের পক্ষে ভালো না। বিশেষ করে তা যদি আপনার মতো বিপরীত মেরুর মানুষের আইনি তত্ত্ব হয়। অন্তু জিজ্ঞেস করে, আইনে খুব ভয় আপনার? নিয়মনীতি, আইনশাসন পোষায় না আমার। মনোযোগ কেন অস্বাস্থ্যকর আপনার জন্য? মনোযোগে কিছু গড়ে ওঠার সম্ভাবনা প্রবল থাকে। তুমি ততদিন মজবুত যতদিন তুমি গড়ে ওঠোনি। কারণ ভেঙে পড়ার একমাত্র পূর্বশর্ত গড়ে ওঠা। যা কখনো গঠিত হয়নি তার ভেঙে পড়ার সুযোগ নেই। আমি কখনো আমায় ঘিরে কিছু গড়ে উঠতে দেই না। অন্তু হাসল, বিশেষ করে পিছুটান আর সম্পর্ক সমীকরণ। জয় মাথা দুলিয়ে হাসে, আমার সাথে যায় না ওসব। আপনার জানা উচিত ছিল অসম্পর্ক এক প্রকার সম্পর্ক সবচেয়ে জটিল সম্পর্ক। তাই আপনি আমার সাথে গড়েছেন। এর দায় পরিশোধ করবেন না? জয় একটু মনোযোগী হয়, বোঝার চেষ্টা করে যেন কিছু অন্তুর চোখে চেয়ে, অন্তু কি বলছে।
সে সুধায়, অসম্পর্ক? আমার আপনারটা এর দায় কি? অন্তু দম ফেলল গভীর করে। চূড়ান্ত একটা প্রস্তুতি নিল, চূড়ান্ত কিছু বয়ান করার। জয়ের মুখোমুখি বসল বেশ কাছে। ধীরস্থির আওয়াজে বলতে শুরু করল, জয় আমির, জীবন আপনাকে অনেক ব্যথা যন্ত্রণার সমাহার দিয়েছে, আর সেটাকে পুঁজি করে আপনি পাপের মহাসমুদ্রে ডুব দিয়েছেন। আপনার দ্রোহিতা মাত্রা ছাড়িয়ে রক্তপিপাসায় পরিণত হয়েছে, যা আপনাকে ভুক্তভোগী থেকে বের করে এনে এক রাক্ষস ও হুমকিতে পরিণত করেছে। এখন আপনি বলবেন, আমি তো ভিকটিম প্রমাণিত হতে চাইনি। চেয়েছেন, জয় আমির। আপনি চেয়েছেন, কিন্তু ততদিন যতদিন আপনি বিচার পাননি। আর তারপর একসময় আপনি নিজেই বিচারক হয়ে গেছেন। কিন্তু দুঃখের বিষয় হল, আপনার তাণ্ডব শুধু আপনার আসামিদের মাঝে সীমাবদ্ধ থাকেনি। কারণ ঝড় নির্দিষ্ট একটি খুপরিকে উপড়ে ফেলে থামে না, ঝড়ের সেই সীমারেখানীতি নেই, সে গোটা অঞ্চলকে বিধ্বস্ত করে। মানুষকে আপনি ঘেন্না করেন, তাই মানুষ আপনার কাছে একটুও ছাড় পাবার যোগ্য নয়, যে ছাড় ও দরদ একটা পশুপাখিও পায় আপনার কাছে। এতে বড়জোর আপনি মানুষের কাছে নেতিবাচক একটি প্রতিচ্ছবি তৈরি করতে পেরেছেন। এর বেশি কি পেয়েছেন? কি আছে আপনার, বলুন? জয় চোখ দুটো ডানে ফিরিয়ে কেমন করে যেন হাসল। দুনিয়ায় জন্মালে পেতে হবে, এমন কথা আছে? কে দিয়েছে এই কথা? নারী পুরুষ মিললে তাদের অনুরূপ আরেকটা প্রাণী জন্মায়। এটা একটা জৈবিক ব্যাপার। এখন সেই প্রাণী কিছু পেল না পেল সেটার দায় কারও নয়। আমি পেতে তো আসিনি। অন্তু দীর্ঘশ্বাস টানে। জয়ের মানসিক চিন্তাধারা অস্বাভাবিক রকমের অভরসা ও মেকানিক পর্যায়ে চলে গেছে। সে তকদির, ভালো, আইন, ভরসা, প্রাপ্তি, জীবন, প্রেম, স্নেহ কিছুই মানে না। অন্তু জয়ের এই কথায় জ্বলন্ত এক ঘা দেখে, যে ঘা শুকিয়ে ক্ষতস্থানটি অনুভূতির ঊর্ধ্বে চলে গেছে। আর না সেখানে ব্যথা লাগে, আর না আরাম পাবার প্রয়াস জাগে। জয় এই বিশ্বাসটুকু অবধি হারিয়েছে, জীবনে আদতেও পাবার মতন কিছু আছে। জয় বলল, মানুষ? ঘরওয়ালি তুমিও সমাজের প্রাণীদের মানুষ বলো? আজও যারা তোমার অসম্মানে একবারও তোমার কাছে তোমার সত্যতা যাচাই করতে চায় নাই, চোখ বুজে তোমার অনিশ্চিত অপরাধ নিশ্চিত করে শাস্তি দিয়েছে, তাদেরকে তুমিও মানুষ বলো? এক্সাক্টলি, দ্যাটস দ্য পয়েন্ট, জয়। সমাজের অধিকাংশই মানুষের মতো দেখতে অমানুষ। কিন্তু সেই অমানুষদের মাঝে আপনিও যদি একটা হন, আপনার অমানুষিকতার তোপে আমিও যদি প্রতিশোধপ্রায়ণ হয়ে আরেকটা অমানুষে পরিণত হয়, আমার তোপে আরেকটা কেউ অমানুষে পরিণত হয়, বাকি মানুষেরা অমানুষ হতে খুব বেশি দেরি লাগবে কি? কি বোঝাতে চাচ্ছ? আপনি তা বুঝতে চান? জয় সিগারটা আঙুলের ভাঁজ থেকে ছুঁড়ে মারল কোথাও। শুনতে চাই আপাতত। অন্তু চোখের মনি এতক্ষণ চিকচিক করছিল, এবার পানি জমে দুজনের নজর এক বিন্দুতে মিলিত হয়। অন্তু সজল চোখে নিজের দুহাতের তালুতে চোখ রাখে। হাত দুটো থরথর করে কাঁপছে। অন্তু তা দেখিয়ে জয়কে বলে, এই দেখুন, আপনি দেখছেন আমার হাত দুটো? আপনি দেখতে পাচ্ছেন আমার রক্তাক্ত হাতের তালু দুটো? আজ আমার এই দুই হাত আগ্নেয়াস্ত্র চালানো দুটো হাত। আমার হাত 4-4 জন মানুষের রক্তে লাল। আপনি বলুন তো এটা কি হবার ছিল? এটা কি আমার আব্বুর আদর্শ ছিল, জয় আমির? জয় কেমন ছটফট করে ওঠে যেন।
চেপে ধরে অন্তুর কম্পমান হাত দুটো। সে অন্তুর কান্না দেখে অভ্যস্ত, দেখতেও চায় না। অথচ আজ সে চোখ ফেরাতে পারে না। সে দেখে অন্তু কান্নায় সে কি নিদারুণ হাহাকার। অন্তুর থুতনি কাঁপে। অন্তু বলে, ছোটবেলা থেকে আমার মুখের ভাষা ক্ষেত্রবিশেষ কর্কশ। কিন্তু হাত দুটো ছিল নরম। আজ তা মানুষের রক্তে রাঙা। আব্বু আমাকে প্রতিবাদ শিখিয়েছিল। কিন্তু কখনো আঘাত করতে শেখায়নি, জানেন। আমার প্রতিবাদ ছিল হিংস্রতা, অমানুষিকতার বিরুদ্ধে। আজ আমি নিজেই হিংস্র, মুখোশধারী, অমানুষিক জয় আমির। আজ আমি মাহেজাবিন আরমিন অন্তু সেই সকল রক্তপিপাসু অমানুষদেরই একজন, যাদের বিরুদ্ধে আওয়াজ তোলার জের ধরে আজ আমি এই অবধি। আমি উকিল হতে চাই। কিসের উকিল? অন্যায়কারীকে আইনত শাস্তি দিয়ে নিরপরাধকে মুক্তি দেবার উকিল। তাই যদি হয়, তাহলে আমার জীবনের প্রথম কেস আমাকে আমার বিরুদ্ধে লড়তে হবে। আমাকে আমার নিজের বিরুদ্ধে প্রসিকিউশনে দাঁড়াতে হবে আমার অপরাধের শাস্তি কার্যকর করতে। নিজেকে দুটো খুন ও দুটো মানুষকে আহত করবার দায় ফাঁসিতে ঝুলানোর রায় চেয়ে বিচারকের কাছে আর্জি জানাতে হবে। এটা ছিল আমার লক্ষ্য। এই লক্ষ্যে আমজাদ আলী প্রামাণিক আমাকে ছোট থেকে আদর্শ ও সত্যের পথে অবিচল করতে সচেষ্ট ছিলেন। অন্তু গলা কাঁপে, থুতনিও। চোখ বেয়ে টুপটুপ করে পানি পড়ে। জয় চোখ দুটো পাথরে খোদাইকৃত মূর্তির চোখের মতো স্থির রইল অন্তুর মুখে। তার কাছে জবাব নেই। অন্তু কি বোঝাচ্ছে? অন্তু কেন রাবেয়ার মতো কথাবার্তা বলছে? অন্তু কেন জয়ের মতন প্রতিশোধের পক্ষপাতিত্ব করছে না? জয় অস্থির হয়। অন্তু নাক টেনে সোজা হয়ে বসে। সে নিজের অজান্তেই বোধ হয় এবার নখ দিয়ে আঁকড়ে ধরে জয়ের হাত। বলে, আজ আমি প্রতিশোধের নেশায় তাই হয়ে গেছি, যার বিরুদ্ধে এই যুদ্ধযাত্রা আমার। আপনি প্রতিশোধপ্রায়ণ হয়ে মনুষ্যত্ব হারিয়ে পাপকে জায়েজ করে তুলেছিলেন। সেই মতো আমার সাথে যা করেছেন, তার শিকার হয়ে আমিও এক জয় আমিরে পরিণত হয়েছি। যার লক্ষ্য কেবল ধ্বংস, রক্ত, অন্ধকার। কিন্তু এটা তো আমার পথ নয়। এটা বুঝতে আমার কিছুটা সময় লেগেছে। আমাকে এই বাড়ির সেই রাতে আসতে হয়েছে। আপনার গল্পে যেদিন আমি আমির বাড়িতে নিজেকে রেখেছি, তারপর টের পেয়েছি আপনার ভেতরটায় কোনো জানোয়ারেরা একটা জানোয়ারের চাষ করেছে। আপনি সেই জানোয়ার ঘটনাক্রমে আমার ভেতরে সেই একই জানোয়ারের চাষ করতে সফল হবার পথে। আপনি বলেন, আপনি জলতরঙ্গ। আপনার গতিপথ রুখার উপায় নেই। সেই ঢলে নিজেকেই ভেসে যেতে হয়। আমি ভেসে গেছি, ভেসে গেছে আমার আদর্শ, আমার গন্তব্যের পথ, আমার চিন্তাধারা ও নিজস্বতা। আপনি কখনোই মিথ্যা বলেন না জয় আমির। কেন? এক দুবার মিথ্যা বললেও পারেন। জয় আস্তে করে বলে, আমার অভিজ্ঞতা বেশি। অন্তু ভেজা চোখে হেসে দিল, আপনার সেই অভিজ্ঞতাকে টেক্কা দিতে গিয়ে আমি আজ আপনার পথে পরিচালিত। এই অধপতনের দায় আমার। আপনি পাপ করলেনই বা, তার শিকার হয়ে আমিও কেন? আপনি অমানুষ হলেন বা, আমি মানুষ হতে পারতাম। কয়লার সংস্পর্শে গিয়ে আমি নিজেকে কালি থেকে বাঁচাতে পারিনি। জ্বলন্ত কয়লা আমাকে যেমন পুড়িয়েছে, আমার চরিত্রকে ঠিক সমানভাবে কলঙ্কিত করেছে। আপনি যে বিমুক্তার শিকার হয়েছিলেন আমি তার একটুও ব্যতিক্রমে যাইনি। আপনি যেদিন আমায় শত মানুষের সামনে ইজ্জতহীনা প্রমাণ করলেন,
তারপর আমি সত্যিই নিজের ইজ্জত বিকিয়ে দিয়েছি। আপনার মতোই সেই রবের ওপর থেকে বিশ্বাস হারিয়ে নিজে নিজের বিচারক হয়ে গেছি। আমি আমার পর্দা, মানসিকতা, শিক্ষা সব লুটিয়ে দিয়েছি। আব্বুর মৃত্যুর সাথে সাথে আমি তার সকল চিহ্ন মিটিয়ে দিয়েছি নিজের ভেতর থেকে। অথচ আমি ভাবছিলাম আব্বু আমাকে দূর করছে, যেখানে দূর আমি তাকে করেছি। আমি প্রথম তার অস্তিত্ব টের পেতাম। ধীরে ধীরে তার অস্তিত্ব তার নিজস্বতা হারালো। আমি বুঝতে পারলাম, আব্বুর জবান থেকে আজাকাল আমার ভেতরে নতুন জন্মানো সংকীর্ণ চিন্তাধারামূলক কথা বের হয়। এরপর ধীরে ধীরে আব্বুর উপস্থিতি বিলীন হয়ে গেল আমার ভেতর থেকে। আব্বু আর আসেনি। আসলে তার অস্তিত্ব ছিল তার আমাকে দেয়া শিক্ষাগুলো। সেগুলাকে দাফন করে ফেলেছিলাম আমি নিজের ভেতর থেকে। তার অস্তিত্ব টের পাবার প্রশ্ন ওঠে না। মানুষ তার কর্ম ও শিক্ষার মাধ্যমে তার পরিবর্তী আত্মীয়র মাঝে বেঁচে থাকে। আমি তাকে আমার ভেতরে ঠাঁই না দিয়ে ঠাঁই দিলাম আপনাকে, হামজাকে, পলাশকে। কুকুরের কামড় খেয়ে হয়ে গেলাম কুকুর। কামড়াতে গেলাম কুকুরের পায়ে। এ কি মানুষের শোভা পায়? জয়নাল কাকা আপনাকে কি শিখিয়েছেন জানি না, কিন্তু আমার আব্বু আমাকে তা শেখায়নি, তা বানাতে চায়নি। আজ আমি যা আপনাদের কাছে কৃতজ্ঞ আমি, আপনারা উনাকে মেরে না ফেললে উনি উনার অন্তুকে আজ এই পথে দেখে সহ্য করতে পারতেন না। উনি অন্তুকে অন্তু থাকা অবস্থায় রেখে ছুটিতে গেছেন। এই কৃতজ্ঞতা জানবেন আপনারা আমার পক্ষ থেকে। অন্তু ঝোড়ো ঝোড়ো করে কাঁদে, অথচ তার ঠোঁট নিজের ওপর তাচ্ছিল্যে হাসছে। সেই হাসি মিলিয়ে যায়। অন্তু চোখ মুছল, মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত করে। জয়ের হাত দুটো ছেড়ে দেয়। জয় বোবা হয়ে বসে আছে। তার ভেতরে কেমন কেমন যেন লাগছে। এটা হেরে যাবার অনুভূতির মতন। জয় বকে উঠল নিজেকে। আবার দিশেহারার মতন অন্তুর কান্নায় লাল হওয়া স্নিগ্ধ মুখখানায় কিছু খোঁজে। অন্তু নিজেকে সামলে এক টুকরো মুচকি হাসল। আমার আব্বুকে মারা হয়েছে, আমার পরিবারকে ধ্বংস করা হয়েছে, আমার কাছ থেকে আমার ইজ্জত ও আমাকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ভাইকে মারা হয়েছে। এছাড়া যেখানে যা হয়েছে এই সবের দায় আজ আমি আপনাদের ওপর থেকে তুলে নিলাম। আমি সজ্ঞানে, স্বেচ্ছায় আজ ক্ষমা করে দিলাম আপনাকে, জয় আমির। জয় একটা ঝাঁকুনি খেল, তা তার অনিয়ন্ত্রিত। শরীরের পশমগুলো কেঁপে উঠল। থরথর করে শিউরে উঠল জয়ের দেহখানা। অন্তু বলল, আপনি যখন অনাচারের শিকার হয়েছেন, তা হয়তো ছিল রাজনৈতিক, হয়তোবা পারিবারিক অথবা পশুদের জঙ্গলি উল্লাস। তা আপনার ভেতরের মানুষটাকে জাগ্রত থাকতে দেয়নি, তাকে ঘুম পাড়িয়ে এই জয় আমিরের উদ্ভব ঘটিয়েছে। আপনি নিজেকে নিজের পালনকর্তা ও বিচারকর্তা মেনে নিয়েছেন। কারণ আপনার বিশ্বাস অনুযায়ী কোনো মালিক নেই। কিন্তু আমি 8 বছর বয়স থেকে আমার রবকে সেজদা করে আসছি। তাতে বিশ্বাস, ভরসা ও ভক্তির তো কমতি ছিল না। আমার পালনকর্তা মহাবিচারক, মহান শাস্তিদাতা, মহাপরাক্রমশালী। আমি তো তার প্রতি বিমুখ নই। তাহলে আমি কেন আমার সাথে হওয়া অন্যায়ের বিচার নিজে করব? আমি বরং তা ছেড়ে দেব আমার একমাত্র পালনকর্তাদের ওপর। আমি দেখতে চাই, আমার পালনকর্তাদের বিচার কেমন। তিনি সকলের প্রাপ্য ন্যায্য হাতে বুঝে দিতে অদ্বিতীয়। আমার পাপের ফল আমি পাব, আপনারটা আপনি। আমি তো বিচারকর্তা নই। আমি গোলাম। আমি সেই মালিকের গোলাম, যার হিসাবে ভুল হয় না,
যা বিচারে নাইনসাফি হয় না। আর আপনি তো আমায় মেরে ফেলেননি। আপনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, সব রকম দৈহিক আঘাত থেকে বাঁচিয়ে আপনি আমার রুহুটাকে তোড়পে তোড়পে মেরেছেন। আমি আপনাকে মারব কেন? যেখানে মৃত্যু আপনার প্রেমিকা, আপনার একমাত্র গন্তব্য, আপনার প্রত্যাশা। যে প্রেম আপনি প্রায় 2 যুগ ধরে নিজের ভেতরে লালন করছেন, তা আপনাকে ধরিয়ে দেবার রাস্তার সহযোগী আমি হব না। মৃত্যু আপনার শাস্তি হতে পারে না। আপনাকে আমি আজ মাফ করে দিলাম সবকিছু থেকে। তুলে নিলাম আমার সকল অভিযোগ। আপনি মুক্ত আজ থেকে। আজ আমার সমস্ত অভিযোগ ও অনাচারের দায় থেকে মুক্ত করে দিলাম। ক্ষমা করে দিলাম আপনাকে। কথা ফুরোয় না অন্তর। থাবা দিয়ে অন্তুর গলা চেপে ধরল জয়। এই শুয়োরের বাচ্চা, তুই আমাকে ক্ষমা করার কে? তোর কাছে ক্ষমা চেয়েছি আমি? আমি চেয়েছি ক্ষমা? ক্ষমা করলে মানুষ তাকে ভুলে যায় রে। তুই আমাকে আজ ক্ষমা করে ভুলে যাবি? মহান হয়ে যাবি তুই? তা হবে না। আমি তোর কাছে ক্ষমা তো চাইনি। ক্ষমা করবি কেন? কিসের ভিত্তিতে তোর এই মহানুভবতা? ফোন বাজল জয়ের। ঘেমে উঠেছে তার শরীর। শার্টের ফাঁক দিয়ে লোমাবৃত বুকটা দেখা যায়, তাণ্ডব উঠেছে সেখানে। উঠানামা করছে বিক্ষিপ্ত শ্বাসের দমকায়। অন্তু শুনতে পায় জয়ের হৃদযন্ত্রের কপাটিকার লাফালাফি। সে হাসে। আলতো করে হাসে। জিতে যাওয়ার হাসি। যে জিতটা জয় জিততে চেয়েছিল বোধ হয়। জয় ছেড়ে দেয় তার গলা। কল রিসিভ করে। কলটা রাজধানী থেকে এসেছে। কেউ জানায়, রাজধানী থেকে দিনাজপুর ফিরবার পথে দুপুর 3টায় হামজার গাড়িখানা একটি বাইকের সাথে ক্র্যাশ হয়েছে। চলবে।